বলো। মাইক অফ হয়ে গেছে মনে হয়, শুনতে পাচ্ছি না। বলিনি কিছু এখনো, বললাম বলছি দাঁড়া। হ্যাঁ, বলছি যে এই যে মেথডস টু প্রিপেয়ার অ্যারোমেটিক অ্যালডিহাইড বা একটু পরে অ্যারোমেটিক কিটোনও বলবো, এইটা বলার মানে এটা নয় কিন্তু যে অ্যারোমেটিক অ্যালডিহাইড ওই আগের মেথড গুলো দিয়ে, যেগুলো জেনারেল মেথডস টু প্রিপেয়ার অ্যালডিহাইড ছিল হুম 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 বা হুম। কিটোন ছিল, সেগুলো দিয়ে করা যাবে না। তাহলে ক্যাচটা কোথায়? ক্যাচটা হচ্ছে যে যদি আগের মেথড গুলো দিয়ে করতে হয়, তাহলে ওই বেসিক স্কেলিটনটা আগে থেকেই তৈরি হয়ে থাকে। যেমন ধর তুই যে স্টিফেন রিঅ্যাকশন মানে বললি, বেন মানে বেঞ্জিন স্কেলিটনটা আগে থেকেই তৈরি হয়ে থাকে, তাই তো? স্টিফেন রিঅ্যাকশন যদি করতে হয় তাহলে তোকে একটা এরম জিনিস লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এরম হুম একটা হুম। জিনিস লাগবে। হ্যাঁ, এবার মজা হচ্ছে যে এই যে বেনজিন সায়ানাইড, এই বেনজিন সায়ানাইডটা সাম ওয়ে অর দি আদার ওয়ে অ্যারাউন্ড একটা মানে করেসপন্ডিং বেঞ্জালডিহাইড বা বেঞ্জোফেননের থ্রু দিয়েই এসছে। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ অ্যারোমেটিক কার্বনের সঙ্গে অন্য একটা কার্বনের বন্ড তৈরি করা, এইটার রাস্তা ওইটা। এবার তোদের তো ওই পার্সপেক্টিভটা দেওয়া হয় না, ফলে এটা ঠিক কথা, মানে এটা কখনোই ভাববি না তোদের লেভেল অন্তত দাঁড়িয়ে যে ও অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করতে হবে, তাহলে তো আমার কাছে এই 6টা মেথডই আছে। অথচ দেখা গেল তোকে যে কনভার্সনটা দিয়েছে সেটা বেনজিন থেকে করতে দিয়েছে। এবার বেনজিন থেকে তুই গ্যাটারম্যান কক করেও করেসপন্ডিং অ্যালডিহাইডটা পেতে পারিস। আবার বেনজিন থেকে তুই যদি সায়ানাইড করতে পারিস তাহলে ওটা করতে পারিস, কিন্তু বেনজিন থেকে সায়ানাইড করতে গেলে পরে তোর আবার একটা ফিডল কাপস অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন লাগবে, অ্যালকাইলেশন নয়। ঠিক আছে, হ্যাঁ, বা তোকে বেনজিন থেকে প্রথমে অ্যানিলিন তৈরি করতে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে, দেন সেই অ্যানিলিনটাকে বেনজিন ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট করতে হবে, দেন বেনজিন ডায়াজোনিয়াম সল্টকে স্যান্ডমায়ার টাইপ রিঅ্যাকশন করতে হবে, মানে সিইউসিএন এইচসিএন দিয়ে রিঅ্যাক্ট করতে হবে, তখন সায়ানাইডটা তৈরি হবে। এন্ড দেন সেই সায়ানাইডের উপর তুই স্টিফেন রিঅ্যাকশন করতে পারিস। সো ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি ফর্ম আ রেডিমেড প্রিকারসার, আমি অ্যারোমেটিক এটা করতে পারি, তাহলে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যে মেথড গুলো বলা হচ্ছে, এই মেথড গুলোর স্পেসিফিসিটি এটাই যে দে ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যারোমেটিক অ্যালডিহাইড বন্ড। ঠিক আছে, অর অ্যারোমেটিক কিটোন বন্ড। ঠিক আছে, এটা এটা এরকম নয় যে অলরেডি একটা প্রিকারসার মলিকুল রয়েছে, তার একটা পোর্শনকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এখানে অ্যারোমেটিক লিঙ্কেজটাই তৈরি করা, সরি, অ্যারোমেটিক অ্যালডিহাইড লিঙ্কেজটাই তৈরি করা হচ্ছে। ঠিক আছে, হুম হুম। হ্যাঁ। তো বুঝতে পেরেছি। গ্যাটারম্যান কক হলো। ঠিক আছে, এছাড়া মেথড হিসেবে আছে ভিলসমেয়ার হ্যাক ফর্মাইলেশন, বাট সেটা আমরা এখন পড়ছি না। ঠিক আছে, হুম হুম। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড যদি তৈরি করতে পারি, তাহলে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড থেকেও তৈরি করা যেতে পারে, যেরকম আমরা জানি যে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড ক্লোরাইড থেকে যেভাবে আমরা শিখেছি ডাইভালেজ বা রোজেনমান্ড এইগুলো ইউজ করে। ঠিক হুম আছে, হুম 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 হুম। সেগুলো দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল একটা মেথড আছে আপাতত এখানে, যদি আমরা দেখার চেষ্টা করি ইন্ডাস্ট্রিয়াল মেথড। ঠিক আছে, সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল মেথড, ইন্ডাস্ট্রিয়াল মেথড গুলো কেন ইম্পর্ট, মানে কেন আলাদা হয় একটু, তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে মানে কিলো কিলো বানাতে হয় আর কি। তো কিলো কিলো যদি বানাতে হয়, সেক্ষেত্রে এই যে আমরা একটা জেনারেল কেমিক্যাল রিয়াকশন করতে গেলে ফার্স্ট স্টেপে একটা 3টে রিয়েজেন্ট দেবো, সেকেন্ড স্টেপে জল দিয়ে করবো, থার্ড স্টেপে এত কিছু করলে পরে ঝামেলা বাড়ে। ওখানে তো মেশিনে তৈরি হয় এবং হিউজ কোয়ান্টিটি তৈরি হয়। সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলো সবসময় চায় যে মিনিমাম নাম্বার অফ স্টেপ, এমনি মিনিমাম নাম্বার অফ স্টেপ করলে পরে তোর খরচ কমবে, সেটা সব ক্ষেত্রেই সত্যি, শুধু ইন্ডাস্ট্রি বলে না। আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে যদি সামহাও কোনো ক্যাটালিস্ট ইউজ করে কাজটা করা যায়, তাহলেও ব্যাপারটা মানে ওই জন্য দেখবি যত ইন্ডাস্ট্রিয়াল মেথড হয়, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, অক্সিজেন তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল মেথড, অ্যামোনিয়া তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল মেথড, দে আর মোস্টলি ক্যাটালাইজড রিয়াকশন। ঠিক আছে, মানে সাম হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট ইউজ করে রিয়াকশন করা হয়। তো ইন্ডাস্ট্রিয়াল মেথড টু প্রিপেয়ার
বেঞ্জালডিহাইড, ঠিক আছে? সেটা হচ্ছে টলুইন থেকে, মানে এটা আমি জানি না টলুইনের বাইরে অন্য ক্ষেত্রে হয় কিনা, সেটা আমাকে ডেটা দেখে বলতে হবে, বাট তোদের রেসপেক্টে ঠিকই আছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে কপার ক্যাটালাইজড আর কি, ম্যাঙ্গানিজ অর কপার ক্যাটালাইজড, ঠিক আছে? সো বেসিক্যালি হুম। টলুইন হচ্ছে এই ভদ্রলোক CH3 বেঞ্জিন। কপার ক্যাটালাইজড, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি এটা এখানে তৈরি হয়ে এখানে যায়। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়েছে। হুম, কি কি কি? এখানে ক্রোমিক অক্সাইড দিয়েছে। ক্রোমিক অক্সাইড দিয়েছে টলুইন থেকে অ্যালডিহাইড তৈরি করতে? প্রথমে বেঞ্জেলিন অ্যাসিডেট তৈরি করে বলেছে। না, সেটা তো তাহলে আবার সেই তোকে অ্যাসিড দিয়ে ট্রিট করতে হবে, সেটা তো এটা এখানে নয় কপার না। তো কোথাও দিয়েছে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি বললাম নেই তো আমি কি করবো? কপার দিয়ে কি কি করবো বেসিক্যালি, মানে ক্যাটালাইজড করবো বলতে মানে ওই এই তো আছে তো, তোদের এখানে আছে তো। অ্যালডিহাইড অ্যালডিহাইডটা তৈরি করবো, বেঞ্জালডিহাইডটা। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল মেথড। মানে এখানে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল মেটাল এখানে একটু অন্যভাবে করেছে, মানে এখানে ক্রোমিক অক্সাইড দিয়ে সাথে CH3CO2O দিয়েছে, সেখান থেকে বেঞ্জিলিড বেঞ্জিলিডিন অ্যাসিডেট তৈরি করেছে সেটাকে আবার বুঝেছি, গাঢ়, জেম ডাইঅ্যাসিড তৈরি করেছে, বুঝেছি, কিন্তু সেটা আহ, লঘু এইচ2SO4 দিয়ে তারপরে বেঞ্জালডিহাইড তৈরি। হ্যাঁ, আমি এই মেথডটার কথা বলছি না। আমি বলছি আইদার টলুইন অর একটা বেনজাইলিক ক্লোরাইড, ঠিক আছে, সেটা থেকেও বেটার হয়। CH2Cl, এইখানে যদি কপারের ক্যাটালিস্ট দেওয়া হয়, হ্যাঁ, বা লেড ম্যাঙ্গানিজ এগুলোর ক্যাটালিস্টও দেওয়া হয়, লেড অর ম্যাঙ্গানিজ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা করেসপন্ডিং অ্যালডিহাইডে যায়। আমি এইটার কথা বলছি, হুম। ঠিক আছে? আমি এটার কথা বলছি। হুম। মানে এটা কি অ্যালডিহাইড যাওয়ার যে মানে মেকানিজম ওই আগের মতোই? আগের মতোই মানে? মানে এটা মেকানিজমটা কি হবে তাহলে? ক্যাটালাইজড রিঅ্যাকশনের মেকানিজম আমি জানি না, আমি অন্তত জানি না। ও আচ্ছা। ঠিক আছে, 4 নম্বর। 4 নম্বর রিয়াকশন হচ্ছে রাইমার টাইমেন রিয়াকশন। এটা আমরা আগেও পড়েছি, মনে থাকলে আর বলবো না, যদি মনে না থাকে তাহলে তো বলতেই হবে। তাহলে তাহলে তো বলতেই হবে। এই কদিন আগেই পড়েছিস, মানে জাস্ট আগের পরীক্ষায়। 5 নম্বর হচ্ছে সোমলেস রিয়াকশন, ঠিক আছে? অমলেট নয় কিন্তু, হ্যাঁ, সোমলেট রিয়াকশন। এই নামগুলো বই নেই কেন? আমি কি জানি না কেন বইয়ে নেই, এ নামগুলো থাকবে কোথাও একটা, গুজে দিয়েছে এক লাইনে বলে। ইটার্ড, ব্যাপারটা হচ্ছে ইটার্ড অক্সিডেশন, হ্যাঁ, ঠিক আছে? এটা একটা লেখা আছে, ওই টলউইনের ওখানেই লেখা আছে। ইটার্ড অক্সিডেশন, তো আমরা আজকে এই 3টে আগে পড়ি, ঠিক আছে? হুম। এই 3টে পড়ি। হুম। রাইমার টাইমানটা মনে নেই বললি? একটু বলে দিলে হয়ে যায়। না, রাইমার টাইমান একটু বলে দিলে হয়ে যাবে। মনে না নেই মানে নেই, সিম্পল। এই যত রিয়াকশন পড়ানো হচ্ছে সেগুলোকে একটু নিজের মতো চোখে রাখবি কিন্তু, নাহলে কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, নোট বানাতে হবে। তো হোমওয়ার্ক দেওয়া তো বন্ধই করে দিয়েছিস। আমিও কিছু বলছি না, কারণ দেখার সুযোগ পাইনি, কিন্তু দেখা, আমি আমার একটা দেখতে বেশিক্ষণ লাগবে না, আমি একদিন বসে দেখে ফেলবো মোস্ট প্রবাবলি আজকালকের মধ্যেই। কিন্তু বাকি অনেকগুলোই কিন্তু লেখা হয়নি। 3জনই হোমওয়ার্ক দিয়েছিলি একটা? হুম। উম, আমি দিয়েছিলাম বাকিদেরটা তো আগে। তুই একটা দিয়েছিলি, চন্দ্রিমা বলেছিল বোধহয় একটা দিয়েছে, আমার যতদূর মনে পড়ছে।
হ্যাঁ ও তো অর্কিতা? বলেছিল। হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, তো জমে যাচ্ছে তো। ওই হোমওয়ার্কটা করার মূল পারপাসটাই এটা ছিল যে, মানে দুটো পারপাস ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারপাস সেটা হচ্ছে ক্লাসটা রিভিজিট করা। সেটা তোদেরই করতে হবে, তাতে করে যদি আমি হোমওয়ার্ক নাও দেখি তা তো মোর দ্যান 50% প্রফিট। ঠিক আছে, আর বাকি প্রফিটটা হচ্ছে ওইটাই যে আমি চেক করে দিলে পরে তো আর একটু শিওর হতে পারবি যে আচ্ছা হ্যাঁ এটা ঠিক লিখেছি বা ভুল লিখেছি। কিন্তু সেটা আমি করে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যে ডেইলি বেসিসে ক্লাসে রিভিজিট করে নিজের মতো একটা স্ট্রাকচারাল জিনিস দাঁড় করানো, এটা তুই হোমওয়ার্ক ওটা ওখানে লিখে করছিস না মানে আসলে কিন্তু তুই মাথার মধ্যেও করছিস না। ফলে ঠিক যেমন মাত্র 2 মাস আগে পড়া রাইমার টাইমেন, হুম, আগের পরীক্ষাটা কবে ছিল জানো তো? সেপ্টেম্বরে, তাই তো? হুম। হ্যাঁ, তার মানে আজকে নভেম্বর, নভেম্বরে 15, অক্টোবরে 15, সেপ্টেম্বরে 15, ওই অ্যারাউন্ডেই পড়েছি। তো 2 মাস 2.5 মাস আগে পড়া রাইমার টাইমেন রিয়াকশন আজ আমাদের মনে নেই। হুম, তো ঠিক তেমনি আজকে রাইমার টাইমেন রিয়াকশন পড়াচ্ছি, ঠিক 2.5-3 মাস পরেই তোদের পরীক্ষা। ঠিক আছে, তখনও কিন্তু ওটা মনে থাকবে না। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট ফ্যাক্ট। যাই হোক, রাইমার টাইমেন রিয়াকশন, রাইমার টাইমেন রিয়াকশন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করার মেথড, কিন্তু একটা স্পেশাল অ্যারোমেটিক রিয়াকশন। সেটা হচ্ছে যে একটা ফেনল থেকে, ওই জন্য ফেনলের রিয়াকশনে আমরা পড়েছিলাম যে একটা ফেনল থেকে আমরা একটা অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড তৈরি করতে পারি, অর্থাৎ ফেনলিক ওইচ এর পজিশনের 1-2 পজিশনে, মানে 2 পজিশনে আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ জুড়তে পারি। সো বেসিক রিয়াকশন কোর্সটা হচ্ছে এইটা, মানে বেসিক রিয়াকশনের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইটা। এটা এটা করতে কি কি বললে? রিয়েজেন্ট দিতে হয়? হ্যাঁ, হুম। না ওখানে কিটা বললে, অর্থ হাইড্রক্সি বেঞ্জিন। এটা আমি বলিনি, আমি বলছি অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। হ্যাঁ হ্যাঁ। অর্থো এটা এর হাইড্রোক্সি মান, বেঞ্জিন বলে কিছু হয় না। না অর্থ হাইড্রক্সি বেঞ্জিন। হ্যাঁ, এটার জন্য কি দিতে হবে? 1 নম্বর হচ্ছে CH Cl3, ঠিক আছে, মিথাইল ট্রাইক্লোরাইড, এবং কোন একটা বেস, মোস্ট ইউজ হচ্ছে NaOH দেওয়া হয়। এন্ড 2 নম্বর হচ্ছে অ্যাসিড, মানে H3O+, দি ওয়ার্ক আপ আর কি। ঠিক আছে, এটা কি করে হয় রিয়াকশনটা? প্রথম স্টেপটা বলেছিলাম যে এই যে CH Cl3, সেইখান থেকে একটা কার্বিন তৈরি হয়। কার্বিন কি জিনিস মনে আছে? পারবি, বলে তো ছিল। আহ কিছুই মনে থাকে না, কি করিস তোরা, আমি তো বুঝে পাই না। পড়াশোনা করিস নাকি করিস না? দিত। কার্বিন, ঠিক আছে, কার্বিন ফর্মেশন, প্রথম স্টেপটা। CH Cl3 এরকম দেখতে, এরকম, ঠিক আছে। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই 3টে ক্লোরিন থাকার জন্য, 3টে ক্লোরিনের হিউজ মাইনাস আই এফেক্ট আছে। ঠিক আছে, সো হিউজ মাইনাস আই এফেক্ট থাকার জন্য এই প্রোটনটা ভীষণই অ্যাসিডিক প্রোটন। হুম, কারণ এই প্রোটনটা যদি বেরিয়ে যায়, এখানে মাইনাসটা পড়বে, সেই মাইনাসটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ফলে এই প্রোটনটা যথেষ্ট অ্যাসিডিক, এবং এই যথেষ্ট অ্যাসিডিক বলেই যদি আমি যে বেস দিয়েছি NaOH, তাহলে বেসিক মিডিয়ামে বেস কি করবে? এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, করলে এই বন্ডের মাথায় গিয়ে পড়লো। সো ইট উইল ক্রিয়েট লাইক সামথিং লাইক দিস, Cl মাইনাস, প্লাস জল তৈরি হবে, সেটা আলাদা কথা, বাদ দে। এরপরে একটা অদ্ভুত ঘটনা ঘটবে, ঠিক আছে। হুম, সেটা ঠিক কিভাবে হয় আমরা বলেছিলাম যে এটা আমরা এখন বলতে পারবো না। ঠিক আছে, সেটা যেটা হয়, যেটা হচ্ছে যে এই একটা ক্লোরিন এখান থেকে বেরিয়ে যায়, -of Cl-, ঠিক আছে। হ্যাঁ, আম, এবং সেটা একটা কার্বিন তৈরি করে, ডাইক্লোরোকার্বিন, এটা তৈরি করে। হ্যাঁ, দিস ইজ নট আ লোন পেয়ার। হ্যাঁ, এই লাস্টে,
লাস্টে স্টেপটা আরেকবার বলবো, নেটের কানেকশন কোথাও ছিল, মানে জলের সাথে কিচ্ছু বিক্রিয়া। বলিনি আমি। জলের সাথে বিক্রি হচ্ছে না কোনো। জলের সাথে কোথায় বিক্রি হচ্ছে? আরে H2O যেটা, মানে H2O তৈরি এইচ টু তৈরি তো হলো। এর বাই প্রোডাক্ট হিসেবে বেরোলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে ক্লোরিন একটা মাইনাস বেরিয়ে গেল কেন? কেন বেরিয়ে গেল? কার্বিন ফর্মেশন হবে বলে। ঠিক আছে, কার্বিন ফর্মেশন কেন হবে আমি এখন বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যাবে এবং এখানে কার্বিন ফর্মেশন হবে। কার্বিন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, পড়িয়েছিলাম। দিস ইজ নট আ লোন পেয়ার। পাশাপাশি দুটো দেওয়া রয়েছে বলে লোন পেয়ার মনে হতে পারে, বাট দিস ইজ নট অ্যান লোন পেয়ার। ঠিক আছে, কেন? কারণ কার্বিনের ক্ষেত্রে বলেছিলাম, কার্বিনের স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে কার্বিন দু ধরনের হয়। তাহলে একটু কার্বিন সম্পর্কে কথা বলা যাক। কার্বিন দু টাইপের হয়। হুম একটা হচ্ছে সিংলেট কার্বিন, এটা কি একটা হচ্ছে প্লেট? ট্রিপলেট কার্বিন। ঠিক ঠিক, হ্যাঁ ঠিক বুঝেছি। আছে, ব্যাপারটা কি যে CH মানে এই দুটো হাত খুব ইম্পর্টেন্ট নয়, এই যা খুশি হতে পারে এটা। এইটার একটা অপশন হচ্ছে যে এটা একটা sp3, মানে কার্বিন আইদার sp3 হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কি বলছিলাম, সিংলেট কার্বিন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। ঠিক আছে, আর ট্রিপলেট কার্বিন হচ্ছে sp হাইব্রিডাইজ, বোধ হয় নাকি sp3, এসপি হাইব্রিডাইজ, sp3 কি ওরা হবে? হ্যাঁ, sp হাইব্রিডাইজ। ঠিক আছে, কোথায় হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। একটা মেসেজ আসছে। আচ্ছা, হুম, আম, কি বলছিলাম, আচ্ছা, সিংলেট কার্বিন হচ্ছে এইটা বেসিক্যালি একটা ইয়ের মতোই, মানে যেরকম হয় দিস ওয়ান, এরকম একটা হওয়া উচিত। তাহলে এইখানে দুটো হাত আছে, তাহলে এইখানে একটা sp2 অরবিটাল থাকবে। আর sp2 অরবিটাল হলে পরে এর এখানে একটা পিওর পি থাকবে, তাই না? হুম। আনহাইব্রিডাইজড পি। সিংলেট কার্বিনের ক্ষেত্রে এইখানে এই দুটো ইলেকট্রন, মানে এই sp2 অরবিটালটা ফুললি ফিল্ড হয় আর ওটা ভ্যাকেন্ট পি অরবিটাল হয়। ঠিক আছে, দিস ইজ হুম। সিংলেট কার্বিন। সিংলেট কার্বিন। মানে বাকিগুলো সিংলেট তো কেন? sp2, মানে ওই ওই দুটো হাতেও তো sp2 আছে নাকি? হ্যাঁ, এগুলোই sp2 অরবিটাল, ওটা আমার ইম্পর্টেন্ট না বলে লিখছি। এন্ড দিস সিংলেট কার্বিন কেন মানে সিংলেট বলা হচ্ছে কার্বিনের বৈশিষ্ট্য মানে, মানে প্রাথমিক বৈশিষ্ট্যটা কি, মানে কি দেখে চিনবো যে এটা কার্বিন? কি দেখে চিনবি? তোর হ্যাঁ হ্যাঁ। বয়সে চেনার খুব একটা সুযোগ নেই। মানে একটা ওই বেসিক রিপ্রেজেন্টেশনটা দেখে বুঝতে হবে, এই যে এই রিপ্রেজেন্টেশনটা। আচ্ছা এটা ট্রাই কোঅর্ডিন, মানে একটা মানে ডবল কোঅর্ডিনেটেড, মানে দুটো বন্ড আছে কার্বনের সাথে আর একটা লোন পেয়ার আছে। কার্বনের তো এমনি লোন পেয়ার আমরা দেখতে পাই না। ঠিক আছে, তো এটা দেখেই চিনতে হবে, আর কি উপায় আছে? আচ্ছা। ঠিক আছে, আর তো বললে চিনতে কি ওটা হবেও ওটা বা লোন কেন? পেয়ার, লোন পেয়ার না বললে ওটা? তাই তো বলছি, কার্বনের তো সাধারণত লোন পেয়ার হয় না। তাহলে এইটা দেখলে তো লোন পেয়ারের সন্দেহ আসতে পারে, কিন্তু সে পরক্ষণেই সেই সন্দেহটা মিটে যাওয়া উচিত যে কার্বনের তো লোন পেয়ার হয় না, তাহলে দিস ইজ নট অ্যান লোন পেয়ার, দিস ইজ কার্বিন। এবং তার সঙ্গে দেখতে হবে যে কার্বনটা মাত্র তিনটে হাত আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি এটাকে লোন পেয়ার হিসেবেও চিন্তা করি তাহলে এটা তিনটে হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আরেকটা হাত নেই তো। হুম, সো এটা হচ্ছে সিংলেট। তাহলে ওটা লোন পেয়ার না, তাহলে ওটা কি, মানে একটা বন্ড, বন্ডের মতো নাকি? এটা হ্যাঁ, আনহাইব্রিডাইজড, হাইব্রিডাইজড আনবন্ডেড ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা। হুম, মানে তো মানে ওটা হাইব্রিডাইজ অরবিটালই থাকে কিন্তু বন্ডিং, বন্ডিং করে না। হ্যাঁ, মানে করেনি। এবং লোন পেয়ার কেন বলা হচ্ছে না তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে লোন পেয়ার একটা স্টেবল মলিকুলের মধ্যে, লোন পেয়ার যখন থাকে তো ওর কাছে ওটা আছে, ও বন্ড করেনি। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে কেন বন্ড করে না তার মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে যে কারণটা বলা যায় সেটা হচ্ছে যে ওর ওই অরবিটালটার এনার্জি ওর একটা নন বন্ডেড অরবিটাল এনার্জির সঙ্গে সেম হয়ে গেছে। সো ও
অ্যাজ ইফ একটা নন বন্ডিং অরবিটাল হিসেবেই ওয়ার্ক করছে। কিন্তু এখানে সেটা নয়, বিকজ কার্বিন একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। সো ইট ইজ জাস্ট লাইক, মানে এইভাবে ভাবতে পারিস তুই, ভাবতে পারিস, ইট ইজ নট ট্রু, ভাবতে পারিস যে একটা sp2 হাইব্রিডাইজড এর দুটো হাতে অরবিটাল, মানে তিনটে অরবিটাল থাকে। এখন তিনটে অরবিটালে সিঙ্গলি ইলেকট্রন থাকা উচিত, এখানে দেখা যাচ্ছে যে একটা ডবল ইলেকট্রন আছে। আর দুটোতে যে সিঙ্গেল ইলেকট্রন আছে সেইখানে বন্ড হয়ে গেছে আর কি। আর মানে sp3 ক্ষেত্রে কি কি হয়, সরি sp2 ক্ষেত্রে কি হয়, কার্বন এই 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 প্রত্যেকটা একটা করে ইলেকট্রন কন্টেন্ট করে। আর এখানে পিটা থাকে, সেটা একটা ইলেকট্রন কন্টেন্ট করে। এখানে যেটা হয়েছে যে এখানে তো বন্ড হয়েছেই, বাদ দে, এই একটা ইলেকট্রন সামহাও এখানে চলে এসেছে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেছে ভ্যাকেন্ট, আর এখানে একটা ডাবল ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। তো যাই হোক, তোকে কার্বিন কোথাও দেখে চিনতে হবে না, তোদের এই একটাই রিয়াকশন আছে, রাইমান টিমিন রিয়াকশন, তাও তার মেকানিজম ফেকানিজম কিচ্ছু নেই তোদের, ঠিক আছে? আর এটাকে সিংলেট কেন বলা হচ্ছে মনে আছে কারো? মনে থাকবে কি করে, যাই হোক বাদ দে। সিংলেট বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ইলেকট্রনের স্পিন হচ্ছে আইদার প্লাস হাফ অর মাইনাস হাফ, ঠিক আছে? তো স্পিন মাল্টিপ্লিসিটি যদি ক্যালকুলেট করা হয়, স্পিন মাল্টিপ্লিসিটি কিভাবে কিভাবে ক্যালকুলেট করে না, n × n+1, ঠিক আছে? ঠিক লিখলাম? উম, 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 না, ভুল লিখেছি। এটা তো ম্যাগনেটিজমের ফর্মুলা। স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 2s+1, ঠিক আছে? 2s+1, যেখানে মানে এস হচ্ছে, এস অরবিটাল সংখ্যা। না, এস হচ্ছে টোটাল স্পিন ও আচ্ছা কোয়ান্টাম আচ্ছা। নাম্বার, মানে অ্যাকচুয়ালি টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্ট আর টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক তো আছে? এস এর মান কি ভ্যারি করবে? সো এখানে যেমন দুটো ইলেকট্রন আছে, আমরা যদি খেয়াল করি, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, তার মানে এখানে টোটাল এস এর ভ্যালুটা কত, প্লাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ ইজুগাল টু 0, ঠিক আছে? 0। তাহলে যদি 0 হয়, এবার এস এর মান যদি এখানে বসাই, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি হবে, স্পিন ওয়ান হবে শুধু। মাল্টিপ্লিসিটি হবে 2 × 0 + 1 = 1, দ্যাট ইজ ওয়াই ইটস সিংলেট, ঠিক আছে? মানে স্পিন মাল্টিপ্লিসিটি ক্যালকুলেট ওই টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার ওটা আহ, কি করে ক্যালকুলেট করবো মানে এখানে তো মানে সবসময় কি তোকে এস এর মান কিচ্ছু জিরো ক্যালকুলেট হবে? করতে হবে না এসব, আরে না তোকে না, আমি কোথাও কি। বুঝতে পেরেছি। আরে হুম। বুঝতে পেরেছি। আমি জানতে চাইছি যে স্পিন স্পিন কোয়ান্টাম নাম্বারটা ক্যালকুলেট মানে করে কিভাবে মানে মানে এখানে তো দুটো ইলেকট্রন আছে বুঝতে পেরেছি, একটা আপ স্পিন ডাউন স্পিন, মানে এ দুটোর বেশিও থাকতে পারে। একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে? আহ, হ্যাঁ মানে তার মানে সেটাই বুঝলি এস এর মান জিরোই হবে সবসময়। না, মানে এই ট্রিপলেটের ট্রিপলেটের ক্ষেত্রে ক্ষেত্রেই তো তাই হবে, এস এর মানে ট্রিপলেটের ওয়ান ক্ষেত্রে কি হয়ে হবে? যাবে। এস এর মান ওয়ান হয়ে যাবে, প্লাস প্লাস হ্যাঁ। ট্রিপলেট হচ্ছে ব্যাস ওটাই বলছি। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, দিস ইজ ট্রিপলেট। ওই নর্মাল যেটা, তাই তো মানে ওই যেটা আগের ছবিটাতে আঁকলে যেটা। হ্যাঁ, ইন্টারমিডিয়েট হিসেবে, ঠিক আছে? তো এই হ্যাঁ। যে ট্রিপলেটটা আছে, এই ট্রিপলেটের ক্ষেত্রে কি হবে, আমি যদি টোটাল স্পিন ক্যালকুলেট করি, এস ইজ ইকুয়াল টু হাফ। প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, ঠিক হুম আছে? হুম। তাহলে এটা হচ্ছে এক হলো। এবার তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কি হবে? আর ওটা যে প্লাস হাফই হবে তার মানে আপ স্পিন হলে প্লাস হাফই হবে, তাই তো? হুম। না ওটা যে ডাউন স্পিন মানে ওটা দিতে পারি না চাইলে? না, পারিস না। মানে এটা তো আগেও জিজ্ঞেস করেছিলাম যে ওই যখন কার্বনের যখন ওই কি একটা বলে জানো ওটাকে, ওই স্টেট বৃদ্ধি অর্ডার হয় না হুম। হাইব্রিডেশনের সময়, হুম। তখন যে 2s থেকে p তে চলে যায়, তখন ওটা হুম। ডাউন স্পিন থাকে কিন্তু পিতে যাওয়ার সময় আমরা আপ স্পিন করে লিখি, তো ওটা কি হ্যাঁ, সেটা তো কিভাবে যখন করবো? মানে আপ আপ স্পিন ডাউন স্পিন ইজ এ রিলেটিভ থিং।
ইফ দের ইজ এ সিঙ্গেল স্পিন, তাহলে যে একটু মানে আপ ধর বা ডাউন ধর, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। মানে হ্যাঁ, প্লাস সাবই হবে তাই তো? হ্যাঁ, মানে তুই মাইনাস হাফ সিঙ্গেল দিলে পুরো স্পিন হলে প্লাস সাব। এটা পুরোটা ঘুরে যাবে মাইনাস। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে যদি মানে তোকে কি বলে, উম, অযথা স্পিনকে ঘোরাতে হয় আর কি, ঠিক আছে। মানে একটা প্লাস, মানে আমি যদি ধরি প্লাসটাকে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মাইনাসটা উল্টো, তাহলে তাকে যদি আমাকে একটা ফাঁকা ঘরে যখন ওখানে নিয়ে যাচ্ছিলাম সেইখানে যদি আমাকে মাইনাস বসাতে হয়, তাহলে তার এক্সচেঞ্জ এনার্জিটা বেড়ে যাবে, ঠিক আছে। সেই সব অনেক জটিল ক্যালকুলেশন আছে। স্পিন আচ্ছা আচ্ছা। মাল্টিপ্লিসিটি, ওখান থেকেই তো ওই এটা আসে, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র যেটা, সেটা কি বলে যে ফার্স্ট সিটটা অকুপাইড করবে যদি অপশন থাকে সবাই, তারপরে হুম হুম সেকেন্ড হুম সিটে আসবে। তার কারণ হচ্ছে যে ওই হুম স্পিনটা মানে উল্টো স্পিনে ভরতে গেলে পরে একটা এক্সট্রা এনার্জি রিকোয়ারমেন্ট আছে। হুম হুম। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে? এস ইন্টু ওয়ান প্লাস ওয়ান, হুইচ ইজ থ্রি, দ্যাট ইজ ওয়াই ট্রিপলেট। যাকগে, এক্সট্রা সময় লাগলো। সো এখানে একটা কার্বিন তৈরি হবে, ঠিক আছে। প্রথমে সিঙ্গলেট তৈরি হবে, তারপর ট্রিপলেটে চলে যাবে, ঠিক আছে। আহ এবার সেই ট্রিপলেট কার্বিনটা, মানে এখানে সিঙ্গলেট না ট্রিপলেট আর আর আমাদের খুব একটা লাগবে না। হুম। এবার এ কি করে রিয়াক্ট করবে, খেয়াল করে যদি দেখি, আমি ফেনল নিয়ে করছি কিন্তু কোনো সাবস্টিটিউশনও থাকতে পারে, এটার মধ্যে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হুম। এটা ঠিক আছে। তো বেসিক মিডিয়ামে ফেনল কি হিসাবে থাকে, এই প্রোটনটাকে খেয়ে নেবে, ঠিক আছে। তাহলে ওখানে প্রোটনটাকে খেয়ে নিলে এর মাথায় পড়ছে, তাহলে এটা একটা ফেনক্সাইড আয়ন হয়ে থাকবে। এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, ঠিক আছে। নাও এই ফেনক্সাইড আয়ন বেসিক্যালি যেটা করে, আচ্ছা এখানে যে কার্বিন সম্পর্কে বলতে কি বললাম, যে কারণে সেটাই বলা হলো না, সেটা হচ্ছে যে কার্বিন কিন্তু একটা মানে ট্রিপলেট কার্বিন, সেটা কিন্তু একটা ইলেকট্রোফিলিক সেন্টার, ঠিক আছে। হুম। ওই জন্যই কার্বিন এই হ্যাঁ। বেঞ্জিন নিউক্লিয়াস এখানে জুড়তে পারে গিয়ে, ঠিক আছে। তো কার্বিন একটা ইলেকট্রোফিলিক সেন্টার। তো ইলেকট্রোফিলিক কার্বিন, মানে ইলেকট্রন দিতে পারবে নাকি? এটা আমি এখন বলবো না। ইলেকট্রোফিলিকও যদি আমাকে এখন বলে দিতে হয়, না তাহলে মানে আর অর্গানিক না 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 মানে এটা কিছু নেই। ইলেকট্রোফিলিক, না না ইলেকট্রোফিলিক। আচ্ছা ঠিক আছে। ইলেকট্রোফাইল কাকে বলে, নিউক্লিওফাইল কাকে বলে হয়, এগুলো না না, ওটা জানি, মানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এটা জানি, কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার মানে মানে ইলেকট্রন এসে অ্যাটাক করবে না, ইলেকট্রন দেবে, এটা একটু গন্ডগোল লাগে মানে ওই, মানে ওইটাই বলছি। ইলেকট্রোফিলিক সেন্টার যখন বলা হচ্ছে, তার মানে তার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, তাই তো বোঝায়, এর থেকে আর কি উল্টো আছে। আচ্ছা ঠিক আছে। মানে সে নিজে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। হ্যাঁ এইটা বললে বললে ভালো হয়ে যাবে। আরে তোর অ্যাকর্ডিং এ তো দুনিয়া চলবে না, যেটা ইয়ে করা তো সবসময় যদি আমাকে মানে বেসিক জিনিসকে বোঝানো হয় এই কারণেই, যে প্রতি মুহূর্তে যেন ওইটার উপর একটা পাইল আপ হতে হতে যায়। যদি 30টা ক্লাস পরে এসেও আমাকে আবার ওই বেসিক কথাটাই বলতে হয়, তার মানে কোনো প্রোগ্রেস হচ্ছে না, দ্যাটস দ্য সিম্পল থিং। মানে একবার ক্রিকেট খেলতে যে যায় শুরু ছোটবেলায়, তাকে একটা কিছু নতুন করে শেখানো যেতে পারে, যে হ্যাঁ এটা মানে তুই তুই ভাব না, তুই কাউকে খেলা দেখানো শেখাচ্ছিস, এরকম করছিস, তো সে তাকে তুই মাঠে নিয়ে গেছিস, ঘরে বসে খেলা দেখিয়েছিস, বুঝিয়েছিস, সবকিছু করেছিস। তারপরে সে একদিন বলছে যে এই এলবিটা হলো না কেন, প্যাডে লাগলো, উইকেটেও লাগলো, ঠিক আছে। তখন যদি তোকে আবার বোঝাতে হয় যে পিচিং আউটসাইড দ্য অফ হচ্ছে, সরি পিচিং আউটসাইড দ্য অফ বলছি, পিচিং আউটসাইড দ্য লেগ বা ইম্প্যাক্ট আউটসাইড দ্য অফ হচ্ছে, এটা যদি তোকে আবার বোঝাতে হয়, তখন তোর কি মনে হবে, যে যাব বাবা, তাহলে তো এর কোনো ডেভেলপমেন্টই হয়নি। একে কি এক সময় তো বোঝানো হয়েছিল এলভির নিয়মগুলো কি, কেন, এবং এলভি ফিলোসফিটাও বোঝানো হয়েছিল যে কেন লেগ সাইডের পড়লে পরে এলবি দেওয়া হয় না, কেন ইম্প্যাক্ট অফ সাইডে হলে পরে হয় না। এটা তো সেরম ব্যাপার হয়ে গেল। বললে তো সহজ হয়, আমিও বুঝলাম, কিন্তু তার তার কুফলটা হচ্ছে এইখানে। রাইমার টিমে এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা, আমি রাইমার টিমে এখনো ঢুকতেই পারিনি।
আচ্ছা হ্যাঁ, এই মাইনাসটা এখানে পুল ব্যাক করবে, আর এখানে যে কার্বিনটা আছে লিখে রাখি, টুক 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 টুক, এইটা গিয়ে এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাক করবে, ঠিক আছে? তো তাহলে কি হবে, ডবল বন্ডেড ও, এখানে সি, সিএল, সিএল, এটা তৈরি করবে। ও এটা মাইনাস থাকবে, সরি। ঠিক আছে, মাইনাস হুম। হলো। হুম। এবার কি ব্যাপার, ভেতরটা এবার ভেতরটা ভেতরটা বেঞ্জিনের ভেতরে কি হবে? বেঞ্জিনের ভেতরটা রাখুনি। ও আচ্ছা, মানে ভেতরটা তো নয়, এটা হচ্ছে এই, এই, আর এখানে একটা, একটা অন্য কালার দিয়ে লিখি, প্রোটন থাকবে, ঠিক ঠিক, এটা। এবার এই মাইনাসটা বেসিক্যালি গিয়ে পাশের প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে? সো এই মাইনাসটা গিয়ে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট, ছোট জায়গায় হয়ে গেছে, দেখি এটাকে একটু ম্যানেজ করা যায় কিনা। এ গিয়ে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে? হুম। এটা এখানে খুলে পড়বে, এটা আবার ব্যাক করে যাবে। এর পরের স্টেপ কি? হয়ে গেছে, মানে মানে বেসিক সিরিয়াল কার্বন, অ্যারোমেটিক কার্বন, নর্মাল কার্বনের একটা বন্ড আমরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে? এরপরে এখান থেকে অ্যালডিহাইড কি করে যাবে সেটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? সো হুম। এই মাইনাসটা ব্যাক করবে, এটা এখানে খুলবে, এই একটা ক্লোরিন বেরিয়ে যাবে, যেহেতু হাইড্রোজেন থেকে, মানে এইচ মাইনাসের থেকে সিএল মাইনাস বেটার লিভিং গ্রুপ, ঠিক আছে? নাহলে এইচ মাইনাসও বেরোতে পারতো যদি সেই অপশনটা থাকতো। তাহলে কি তৈরি করলো এটা, দিস ওয়ান, টাক টাক, ডবল বন্ড, এটা। হুম। আবার আবার একটা সিএল বেরোবে, তাই তো? ওই বেরিয়ে ও যুক্ত হবে। আবার একটা, সিএল বেরোবে তো নাকি? আবার একটা সিএল বেরোবে, না মানে সিএল বেরোবে কিন্তু সেটা কিভাবে বেরোবে? আরে বাবা, হাতটা ব্যথা করছে কেন? কি হয়েছে? হাতের কবজি লেগে ব্যথা করছে, পেনটা ধরতে গেলে কিরকম একটা লাগছে। কি হচ্ছে এটা, পেনের মতো হাত করলে পরে, এই শীতকালটা বড্ড বাজে সময়, কেন? হাতে পায়ে ব্যথা হয়, ঘুম পায়, ঘুম পায়? কেন একটা ল্যাদ ল্যাদে সময়। আ হরি বল, মাছের ঝোল। এটা কি করে কমবে? আ কি হয়েছে হরি ফিজিক্যালি, বল। সেটা তো বললো। আরে পেনের মতো করে হাতটা না, পেন ধরার জন্য হাতের চার আঙ্গুলগুলোকে এক জায়গায় আনলে পরেই কবজিতে একটা কিরকম খিঁচ টাইপের ধরছে। কবজিতে এতক্ষণ হচ্ছিল? না এই তো মানে হঠাৎ করে হলো একবার, তারপর থেকে দাদা দাদা কমছে মনে হচ্ছে। একটু জল খাই, তাহলে কমতে পারে। হ্যাঁ। হুম 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 হুম।
জল বোতল ও, হ্যাঁ, এটা হলো। এইবার এইখানে এই কার্বন সেন্টারে, হুম, এটা তো কার্বিন থেকে এসেছিল। হুম, তো এই হুম। কার্বন সেন্টারে, হুম হুম, কি বললি? না না। হুম, আমি কি ঠিক লিখেছি? মাইনাস, হুম, ঠিকই লিখেছি। হারিয়ে ঠিকই তো গেছিলাম আছে। একটুখানি। হুম হুম হুম, ঠিক ঠিক ঠিক। এবার বেসিক্যালি মিডিয়ামের একটা ওইচ মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা খুলবে, এটা এর মাথায় খুলবে, ঠিক আছে। বেরোবে, সেলটাও বেরিয়ে যাবে। খুললে পরে এটা আলটিমেটলি এটাই গিয়ে দাঁড়াবে ও মাইনাস সি এইচ। মিডিয়ামটা কি নিয়েছিলাম জানো, মানে বেসিক। হ্যাঁ, বেসিক মিডিয়াম। আবার ই মাইনাস ব্যাক করবে, মানে এই এটাই। মানে মানে এগুলো কি আমাদের, আমরা নিজের সুবিধা মতো একটা মিডিয়ামে বানিয়েছি নাকি অনেক কিছুটা করেও দেখেছি যে এরকম হচ্ছে? সুবিধা মতো বানিয়েছিস বলতে, মানে মানে তুই কি প্রশ্নটা আগে কর, তারপর আমি বলছি। আমি বলতেই পারি, আমি বলেওছি রিয়াকশন মেকানিজম কি ব্যাপারটা, সেটা আমি আগে বলেছি, বাট তুই তো প্রশ্নটা হ্যাঁ পরিষ্কার মানে প্রশ্নটা এটাই যে মানে, মানে আমাদের নিজের ইচ্ছে খুশি মতো তো ব্যাপারটা হচ্ছে না, বুঝতে পারছি ব্যাপারটা মানে নিজের ইচ্ছে খুশি মতো ব্যাপারটা হচ্ছে না, তার মানে মানে একটা লিমিটেশনের মধ্যেই করছি, কিন্তু অনেকটা বেশি ফ্লেক্সিবল, মানে কোনো নিয়ম কানুন তো ঠিক সেই সেই আকারে নেই। তাই বলতে চাইছি, মানে কোনো নিয়ম কানুন আছে মানে, উম, নিয়ম কানুন আছে মানে অবশ্যই আছে। ইলেকট্রন ট্রান্সফার, মানে মানে একটা প্রসেস কতবার ঘটবে বা ওই প্রসেসটাকে আমি বারবার করে ঘটাতে পারবো কিনা, আহ, মানে ওই আর কি, মানে এখানে তো ওই অক্সিজেনের মাথায় প্রথম ইলেকট্রনটাকে কথা আমি হচ্ছে বারবার যে করে। রিয়াকশন মেকানিজম, আমি তো আগেও বলেছিলাম, আবারও বলছি যে রিয়াকশন মেকানিজম হচ্ছে হ্যাঁ আগেও একটা ঘটছে কিনা সেটা থিওরি, জানো। হ্যাঁ হ্যাঁ। থিওরি বা মডেল। তার মানে এটা নয় এখানে যা খুশি অ্যারো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তুই যা খুশি অ্যারো ঘোরাতেই পারিস। মানে প্রথম যখন তুই একটা রিয়াকশন মেকানিজম যখন কেউ ডেভেলপ করে, একা তো করে না, অনেক পার্টে পার্টে হয়, বাট যখন একটা রিয়াকশন মেকানিজম ধরে নিলাম একজনই করছে, তুই যা খুশি অ্যারো ঘোরাবি, ইট ডাজেন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট যে ওই তোর প্রসেসটা ঠিক। সেইটা প্রুভ করার উপায় কি, যে তুই অ্যারো ঘুরিয়ে একটা ইন্টারমিডিয়েট, মানে তোর তোর মেকানিজমেই একটা ইন্টারমিডিয়েট আছে, এবিসি ইন্টারমিডিয়েট। তাহলে তোকে রিয়াকশনটা করে ওই এবিসি ইন্টারমিডিয়েটটাকে তুলে এনে স্পেকট্রোস্কোপি দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যি ওই এবিসি ইন্টারমিডিয়েটটা তৈরি হয়। তাহলে তোর একটুখানি জোর বাড়লো যে হ্যাঁ আমার মেকানিজমটা সঠিক, ঠিক আছে। এরকম করে করে নানা স্টেপে চেক এন্ড চেক এন্ড চেক করতে 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 মানে করতে একটা তাহলে রিয়াকশন। তাহলে 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 ধরো দেখালো যে দুটো ব্যক্তি একই ইন্টারমিডিয়েট যাচ্ছে কিন্তু ডিফারেন্ট প্রসেস দেখাচ্ছে, হ্যাঁ তাহলে হয়তো, কাজটা ধরবো? হয়তো কার্ডটা ধরবে, মানে তাহলে আরেকটা আরেকটা এভিডেন্স লাগবে ওটাকে নালিফাই করার জন্য। আচ্ছা, মানে সব প্রসেসে কি ইন্টারমিডিয়েট থাকবেই? আরে বাবা, অবশ্যই থাকবে ইন্টারমিডিয়েট। মানে তুই যদি সিঙ্গেল স্টেপ, আর শুধু ইন্টারমিডিয়েট দিয়ে না, আরো হাজারটা উপায় আছে, ট্রেসার স্টাডি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কাইনেটিক আইসোটোপ এফেক্ট টেস্ট করা হয়। ফলে দের আর ইনর্মাস থিংস, ঠিক আছে, ইনর্মাস, মানে তুই জাস্ট চিন্তা করতে পারবি না। এই যে তুই বলছিস যে কোনটা কি করে যায়, ধর আমি তোর সিম্পল উদাহরণ দিচ্ছি। ধর এটা একটা, এটা মুছে দেবো আমি, ঠিক আছে। আর সি ডবল বন্ডেড ও এইচ, তার সঙ্গে আমরা একটা অ্যালকোহল নিলাম, আর ড্যাশ ওইচ। এটা কি হবে এখানে এইচ প্লাস দিয়ে ট্রিট করলে? অ্যালকোহল, H+, মানে শুধু এটা নাকি পুরোটা আছে? এই রিয়াকশনটা কি হবে, মানে এখানে প্রোডাক্ট কি হবে? অ্যালডিহাইড।
হরি বল। এটা এস্টার তৈরি করবে। ও আচ্ছা। ঠিক আছে, এবার এইটুকু বলে যদি আমি থেমে যাই, তাহলে যদি এবার যদি প্রশ্ন আসে, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কোন অক্সিজেনটা, এই অক্সিজেনটা নাকি এই অক্সিজেনটা? ও আচ্ছা আচ্ছা। কারণ এইটা কেন দরকারি, তার কারণ হচ্ছে যে তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কি। হ্যাঁ, যে দের ইজ এ পসিবিলিটি যে এর মাথায় তো লোন পেয়ার আছে, যদিও লোন পেয়ারটা এখানে ডোনেটেড, এইসব থিওরি পড়ে। এই লোন পেয়ার এখানে গিয়ে অ্যাটাক করেছে, এটা খুলেছে, এটাও হতে পারে, মানে এটা আগে এইচ প্লাসের সঙ্গে গিয়ে এইচ টু প্লাস করে নিয়েছে, তারপর বেরিয়েছে। বা হুম, হুম। এর মাথায় মাইনাস থেকেছে, মানে সরি মাইনাস বলছি, এখানে এইচ টু প্লাস হয়েছে, এই লোন পেয়ার গিয়ে এইখানে অ্যাটাক করেছে, এটা খুলেছে, এটাও হতে হ্যাঁ পারে। হ্যাঁ তো কোনটা হ্যাঁ। আমি কি করে বুঝবো কোনটা সঠিক? টক্সিনটাকে মার্ক আপ করতে হবে। কি করতে হবে? মার্ক মার্ক। মার্ক করতে হবে। তাহলে আমি লেটস সে অ্যালকোহলটা নেব, ও এইচ, এখানে অক্সিজেনটা অক্সিজেন 18। আইসোটোপটাকে চেঞ্জ করে দাও, হ্যাঁ। হ্যাঁ, এইবার আমি যে স্টারটা পাবো সেইখানে দেখবো যে কোন অক্সিজেনটা 18 হচ্ছে। দিস ইজ কল্ড ট্রেসার স্টাডি। ট্রেসার স্টাডি। সো ওই অক্সিজেনটাতে এরকম। হবে, আর আরের সাথে যে অক্সিজেনটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে, সো মেকানিজম প্রুফ করার আহ হাজারটা জিনিসপত্র করে মেকানিজম প্রুফ করা হয় আর কি, ঠিক আছে। হুম। আচ্ছা, আইসোটোপ চেঞ্জ হয়ে গেলে ধর্ম কি চেঞ্জ হয়ে যায়? বা না বন্ডিং না বন্ডিং বন্ডিং মানে সারাউন্ডিং চেঞ্জ না হয়ে না যায়? না না, আচ্ছা। এটা তো একটা একটা ভালো কথা মনে করেছি, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, সেই একটা মৌখিক হোমওয়ার্ক, যে কেমিস্ট্রি আসলে কিসের গল্প, আগের আগের ক্লাসে দিয়েছিলাম বোধহয়। হ্যাঁ দিয়েছি, ওটা লেখা হয়নি, লেখা হলে তোমায় পাঠাবো। লিখতে বলিনি তো, ভেবে পড়ে রাখতে বলেছিলাম, জিজ্ঞেস করবো বলেছিলাম। না, লিখতেই বলেছিল। ডিসকাশন বলেছিলে, তাহলে লিখান্ত বলেছিল। আরে হ্যাঁ, দিয়েছিলে দিয়েছিলে, আমি দেখেছি। আমি করিনি বলে লিখতে আর বলেছিলাম, বলিনি ওটা। বলেছিলাম দেখে, মানে বলবি কিছু একটা তো। দেখেছিস না দেখিসনি? না, ওটা দেখা শুরু হয়নি। তাহলেই এইটা, মানে এইটা ইয়ে হয়ে যেত, কেউ মানে দেখিসনি? অক্সিজেনের সাথে এটা হয়ে যেত, মানে এটার সাথে কি সম্পর্ক হয়েছে বলো? কি করে হয়ে যেত তাই তো, সবই তো আমি বলে দিচ্ছি। এই ক্লাসে না না, এটার আগে এইখানেই আছে। যাই হোক, পাচ্ছি না, লিখিনি, মানে মুখে বলেছিলাম, রেকর্ডিং এ লিখেছো থাকবে লিখেছো, তাহলে। আরে এই এটা দাও 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 বলছি। আর খুঁজতে লিখেছো, হবে আরে না, সময় নষ্ট, এমনি অনেক সময় নষ্ট হয়েছে, যাই হোক। আহ তার কারণ হচ্ছে, আমি বলেই দিচ্ছি, মানে তোদের যা মেহনত করার টেন্ডেন্সি, তোরা এটা খুঁজবিও না, আর খুঁজলে পরেও বেশি দূর অব্দি গিয়ে আসল সত্য বের করে আনা থেকে দূরেই থাকবি। যাই হোক, আমরা যে কেমিস্ট্রিটা পড়ি, দ্যাট ইজ নাথিং বাট আ স্টাডি অফ এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ অ্যান অ্যাটম। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের যে অংশটা, নিউক্লিয়াস বহির্ভূত যে অংশটা, সেই অংশের গল্প। সেই অংশটা আরেকটা অ্যাটমের সেই অংশের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেটার গল্প। আর সেই অংশে একমাত্র থাকে ইলেকট্রন। সো কেমিস্ট্রি আসলে একটা অ্যাটমের বাইরে থাকা ইলেকট্রনিক এনভায়রনমেন্টের পারস্পরিক ইন্টারাকশনের গল্প। নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। সেই জন্যই যদি আইসোটোপ চেঞ্জ করা হয়, তাহলে কেমিক্যাল প্রপার্টিতে, মোস্ট অফ দ্য কেমিক্যাল প্রপার্টিতে কোনো চেঞ্জ হয় না। হুম। কারণ আইসোটোপে শুধু প্রোটন নাম্বার চেঞ্জ হয়, এই সরি নিউট্রন নাম্বার চেঞ্জ হয়, আইসোটোপ নিউটন প্রোটন, দেন হ্যাঁ। নিউট্রন হুম। নাম্বার চেঞ্জ হয়। ঠিক আছে, ওই জন্য আইসোটোপে কিচ্ছু চেঞ্জ হয় না, কোনো কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয় না, ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হতে পারে, হয়ও। আমরা জানি ভারী জল বলা হয় ডয়টেরিয়াম অক্সাইডকে। ঠিক আছে, তো বুঝতে পেরেছিস কেন তো ওইখানে খুঁজতে বলছিলাম? হুম 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 হুম। হুম হুম তো বললি, আবার ভুলে যাবি। না না, এরকম করে থাকবে।
রিয়াকশন মেকানিজমের গল্পই ভুলে যাচ্ছি, যা বলছে মনে থাকবে, এরকম কোনো প্রমাণ নেই যেহেতু মনে থাকবে, বরং উল্টো প্রমাণ আছে। স্টার স্টারের আগে একবার যখন ক্লাসে বসে তখন আমি স্টার বলে দিয়েছিলাম ওই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আজকে তো বলতে পারলি না। পুরোনো বাংলার প্রবাদ আছে জানিস তো, কবে কোন ঘি খেয়েছি তার গন্ধ শুকতে নেই। হম। জানিস না? না, এটা এটা জানতাম না। বেসিক্যালি যারা মানে ধর এমন একটা সিনারি চিন্তা কর, যে যে কোনোদিনও মানে ঘি অ্যাফোর্ড করতে পারে না, সে যদি কোনো একদিন ঘিয়ের পোলাও বা কিছু খেয়ে থাকে, তাহলে সে হাতের গন্ধটা অনেক দিন অব্দি ধরে রাখতে চাইবে না। তো এইটা নিয়েই প্রভাবটা, ঠিক আছে, প্রভাবটা যে তুমি ঘি বুঝেছি একদিন বুঝেছি। খেয়েছো, খেয়ে নাও ঠিক আছে, কিন্তু কবে কোন ঘি খেয়েছো তার গন্ধ শুকছো মানে আসলে তুমি রোজ ঘি খেতে পারো না। পারি না বলেই তো বলছি। তাহলে সেটা তো নেগেটিভ পয়েন্ট, তাই না? মানে যদিও ইকোনমিক ক্ষেত্রে বাদ দিই, কিন্তু প্রভাবটা যদি আমি এখানে ইমপ্লয় করি, যে তুমি রোজ পারো না, তাই কোন দিন এক একটা জিনিস পেরেছিলে সেটা তুমি নিজে মাথায় রেখে দিচ্ছ, এইটা সবচেয়ে বড় বাধা তোমার রোজ পারার মধ্যে। এটা আমি আমার বোনকেও বলি। এই যেটা কি করে জানি না আমি, এখন এই যে সেলফ, এটা বোধহয় ওই মানে কনফিডেন্স থেকেই আসে। আমি একটা ভেরিটাসিম একটা রিসেন্টলি ভিডিও করেছে, মানে ওটাই বোধহয় লাস্ট ভিডিও, ঠিক আছে, যে কনফিডেন্স কেন মোস্ট অফ দ্য কেসে কনফিডেন্ট পিপলরা সবচেয়ে বড় ব্লান্ডার গুলো করে আর কি, লেস কনফিডেন্টরা করে না, সেই অর্থে। বা রেদার এই বলতে গেলে যে যারা সঠিক উত্তর দেয় তারা একটু লেস কনফিডেন্ট থাকে। ওটাই হচ্ছে ওই ব্যাপারটা, এই কনফিডেন্সটা এখানে কোথায় কাজ করছে, আমার বোনের ক্ষেত্রে একই একই সমস্যা, যে নিজের মাথার মধ্যে কি করে একটা জানি বানিয়ে রাখা যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। হ্যাঁ, মানে আমি তো অঙ্ক পারি, ঠিক আছে, বা আমি তো সামহাউ মানে এরকম একটা ব্যাপার যে হ্যাঁ আমি তো ওখানে পেরেছিলাম, ওইখানে একটা একদিন আমাকে একটা কঠিন জিজ্ঞেস করেছিল, কঠিন প্রশ্ন, আমি সেটা পেরেছিলাম। ঠিক আছে, বোন ছোট বলে ওদের ক্ষেত্রে একটু বেশি, তোদের ক্ষেত্রে একটু কম, ঠিক আছে, কিন্তু বেসিক প্রবলেমটা ওইখানেই যে কখনোই শঙ্কিত হোস না তোরা, যে আহ, আমি না ঠিক জানি না কিছু, মানে এইরকম একটা শঙ্কিত হওয়া, শঙ্কিত হয়ে কি হবে সেটা পরের কথা, কিন্তু শঙ্কিত হওয়া অ্যাটলিস্ট, ঠিক আছে, সেটা হোস না। তো যাকগে, হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ছিল, কি করছিলাম আমরা ভুলেও গেলাম। উম, কোন ইন্টারমিডিয়েট লিখেছি? এটা না, এটা না। ও মানে আচ্ছা আচ্ছা, ওটা তো মুছে দিলে না। ডবল বন্ডেড, ইয়াপ, হ্যাঁ, ডবল বন্ডেড সি এইচ ওইচ, এটা। এবার আবার অ্যারোমেটিক, আর তুই যদি এখানে বলছিস যে যে বারবার খুলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তার কারণটা কি? তার সিম্পল কারণটা হচ্ছে যে এই যেখানে নর্মাল অ্যাটাক গুলো হচ্ছে সেগুলো যদি সামান্য হয়ে যায়, তাহলে ওকে আবার রিভার্ট ব্যাক করতেই হবে, কারণ রিভার্ট ব্যাক করলেও অ্যারোমেটিসিটি গেইন করতে পারবে। সেইটা হুম অনেক হিউজ বড় একটা অ্যাডভান্টেজ আর কি, ঠিক আছে। বুঝেছি। তোদের তো অ্যাকচুয়ালি রাইমার টিমানের রিয়াকশন মেকানিজম পড়ানো আমার ক্ষেত্রে অ্যালাউড নয়, ওই জন্য আমি খানিকটা ধরি মাছ না ছুঁই পানি করে চলছি আর কি। তার মধ্যে যদি আমাদের আমাদের কমিউনিকেশনটা এতদিন এতটা স্পষ্ট হয়ে যেত, তাহলে আরো অনেক কিছু বলা যেত, যেটা আমাদের এইচএস লেভেলে স্যার অনেক কিছু বলেছিল। কিন্তু এখানে আমি একটা সবসময় একটা আমাকে ব্যালেন্স করতে হয় যে এটা আমি বলতে চাই, কিন্তু বলার মতো পরিস্থিতি আছে কি, না নেই, এটা বলতে গেলেই আমার একটা ক্লাসই বেরিয়ে যাবে এটা বলতে। হ্যাঁ, তো সেই ব্যালেন্সটা আমাকে সবসময় করতে হয়। এখান থেকে তাহলে কি হলো যে ওইচ মাইনাস গিয়ে প্রোটনটাকে খেলো, গিয়ে এটা ব্যাক করলো, ওখানে গিয়ে খুলে গেল, তাহলে কি তৈরি হবে? রাইমার টিমানের মেকানিজম ওয়ান অফ দ্য ট্রিকিয়েস্ট, মানে অনেকগুলো স্টেপে হয়, ফলে এটা এমন সহজ কিছু নয়, ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে কি সব হচ্ছে বাবা, এখানে অনেক কিছু আছে যেটা আমাদের স্কোপের বাইরে। দেখ এখানে কিন্তু অ্যালডিহাইডটা তৈরি হয়ে গেল, এটা। ব্যাস, বুঝতে পেরেছি। এবার অ্যাসিড দিয়ে ওয়াক আপ করলে পরে
করেসপন্ডিং ফেনক্সাইডটা ফেনল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা হয়ে যাবে। ব্যাস মিটে গেল, রাইমার টাইমার শেষ, টাটা বাই বাই। তারপরেরটা কি ছিল? তারপর একটা ছিল আহ একটা তো টিয়ার্ড ছিল, না টিয়ার্ড না, একটা কেমন ছিল হয়, হচ্ছে আহ ইটার্ড সোমলেট। ছিল আর একটা ছিল সোমলেট, হ্যাঁ সোমলেট। সোমলেট আর একটা ছিল হচ্ছে ইয়ে, ইটার্ড ইটার্ড। ইটার ডিরেকশন। ইয়েস ইয়েস, ইটার। হুহ, হাতের ব্যথাটা আছে এখন। কোনটা আগে লিখেছিলাম? সোমলেট সোমলেট। সোমলেট আগে আগে নিয়ে। কি একটা জানি আমি জিজ্ঞেস করতে, এই মাত্র মানে এটা শেষ করেই জিজ্ঞেস করার কথা ভেবেছিলাম, কিন্তু মনে পড়ছে না কি নিয়ে, কি একটা যেন। রাইমার টাইমান তো বলে দিলাম। উম, মনে পড়ে তো মনে এটা পড়ে। মুছে দেবে বললে? থাক, মুছে নি। তাহলে ওই জায়গাটা ফাঁকা রেখে দিলে কি, বুঝতে পারবে না, ঠিক আছে। কোন জায়গাটা? ঠিক আছে ঠিক আছে, শেষ তো রিয়াকশন। কি ফাঁকা রেখে দিয়েছি এই জায়গাটা? কিছু না কিছু না, তুমি যাও। আরে কি একটা জিজ্ঞেস করার ছিল বলতো, ভুলে গেছি। পড়ার জন্য দরকারি। ঠিক আছে, বাদ দে, আপাতত আমরা সোমলেট পড়ি। আচ্ছা, সোমলেট রিয়াকশন হচ্ছে একটা খুব মজাদার রিয়াকশন। ওই এগেইন খুব কিছু বলার ইয়ে নেই, তোদের বইতে সোমলেট মানে আমার পুরোনো বইটা তো আমি দেখতে পাচ্ছি সোমলেট আছে, ঠিক আছে। হুম। সোমলেট কি কিসের মধ্যে আছে মানে, কোন বড় হেডিকের মধ্যে সোমলেট লেখা একটু বলো। এলডিএড প্রিপারেশন মানে তোদের তো ওরকম আলাদা করে দেওয়া নেই না এলডিএড? না না, হ্যাঁ, এই তো না আছে না তো, মানে অ্যারোমেটিক এরকম আছে না যে অ্যারোমেটিক অ্যালডিহাইড না, মানে এরকম তোমাদের এই এরকম প্রিপারেশন অফ অ্যারোমেটিক অ্যালডিহাইডস ফ্রম বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এবার পেয়েছি। ঠিক আছে। মানে আচ্ছা, এখানে এই তো জাস্ট মলিকুল কিছুই, তিন লাইন বলে দিয়েছে। 3 লাইন বলে দিয়েছে। ওকে। হ্যাঁ, এইখানে একটা অদ্ভুত মলিকুলের ইয়ে দেখাবো আর কি তোকে। আহ, বেশ আমার খুব পছন্দের মলিকুল আর কি, ঠিক আছে। হ্যাঁ, যে তো মলিকুলটার মানে নাম, মলিকুল পছন্দটা কি, কিভাবে হয় তোমার, মানে এটা খুব ভালো তার মলিকুল ভালো বিউটি লাগে। দেখে মানে এনিথিং কি করে পছন্দ হয়। তো তোর পছন্দের ক্রিকেটার কে? আচ্ছা, মানে এখানে এখানে মানে ওই মানে এখানে ওই প্যারামিটার গুলো কি দিয়ে ডিটারমাইন কর মানে, মানে ওই এখানে বিউটি প্যারামিটার গুলো কি 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 এই কি? যেমন চন্দ্রিমার ফেভারিট ক্রিকেটার বোধহয় বিরাট কোহলি, যদিও ক্রিকেট দেখে না বলেছিল, কিন্তু ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি। তো কেন বিরাট কোহলি ফেভারিট, কেন চন্দ্রিমা? আছিস না ঘুমিয়ে কারণ পড়েছিস? আরে আছি, হ্যাঁ, হ্যাঁ, বল। দেখতে ভালো তাই। দেখতে ভালো তাই, ঠিক কথা। আর সুমন্তর বিরাট কোহলিকে ভালো লাগে হুম, খুব কেন? একটা না। খুব একটা না, আছে কাকে ভালো লাগে? আর ওরকম ভালো লাগার ক্রিকেটার তো আছে অনেকজন। অনেকের একটা নাম শুনি না। তোকে তো বলিনি একটাই বলতে হবে, সবচেয়ে ভালো কাকে লাগে সেটা বলো। তা তো বলিনি। ঠিক আছে, আর কে এল রাহুল বললাম। কে এল রাহুল কেন ভালো লাগে? ওকে খেলা দেখতে ভালো লাগে। খেলা দেখতে ভালো লাগে। তাহলে প্যারামিটারটা কি খুব জেনারেল, নাকি প্যারামিটারটা যার ভালো লাগে আমি সে নিজের মতো তোমাকেই তো, হ্যাঁ, তাহলে তাই জন্য তোমাকে জিজ্ঞেস করছি, তো যার ভালো লাগে তাকেই তো জিজ্ঞেস করছি আমি। না, আমি আসছি। এবং এই যে ভালো লাগা গুলো সেগুলো কি তার প্রপার্টি গুলো, তাই না? তো হুম। আমার একটা মলিকুল ভালো লাগার পেছনে তার কারণ কি, তার বিহেভিয়ার, তার স্ট্রাকচার, এইগুলোই আবার কি আছে। ঠিক যেমন বিরাট কোহলির ভালো লাগার পেছনে তার বিহেভিয়ার, তার স্ট্রাকচার। বিহেভিয়ার মানে ক্রিকেটিং বিহেভিয়ার হতে পারে, পার্সোনাল বিহেভিয়ার হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট সাম কাইন্ড অফ প্রপার্টিস, ঠিক আছে। তো হুম। আমি যে মলিকুলটার কথা বলতে চাইছি, ঠিক আছে, সোমলেট রিয়াকশন। কি লেখা আছে দেখতো তোদের বইতে সোমলেট রিয়াকশনের রিয়েজেন্টটা? CH2 হোল 6 N4,
তার সাথে লঘু HCl, তার সাথে স্টিম পাতন আর রিফ্লাক্স। প্রথমটা 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 CH2 হোল হোল সি সিক্স এন এন ফোর, এন তাই ফোর তো? হ্যাঁ। এটার নাম কি? এই এটার নাম বলছে নাম হেক্সামিথিলিন হেক্সামিথিলিন টেট্রামিন, ঠিক আছে। টেট্রামিথিলিন টেট্রামিন। হেক্সামিথিলিন টেট্রামিন, টেট্রামিন। এর স্ট্রাকচারটা খুব মজাদার। হুম, খুবই মজাদার। এর স্ট্রাকচারটা হচ্ছে একটা 6 মেম্বার রিং লকড ইন এ পজিশন ইন চেয়ার ফর্ম, ঠিক আছে। হুম। দেন এর ওপর একটা 6 মেম্বার রিং। হুম। এবার এই মাথা থেকে এই একটু ভালো করে। ওটা কিরকম হ্যাটের মতো দেখতে লাগছে। হ্যাট? না, হ্যাটের মতো না, ইটস 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 কাইন্ড অফ কেজ লাইক স্ট্রাকচার, ঠিক আছে। হুম মানে হুম তোরা হুম চাইলে আমি এর ইয়েটা দেখাতে পারি। আচ্ছা, এরপর পুরোটা এঁকে নিতে দেখাচ্ছি তো। হুম। এবার যতগুলো টার্সিয়ারি সেন্টার আছে খেয়াল করে দেখ। এইটা টার্সিয়ারি সেন্টার, এইটা টার্সিয়ারি সেন্টার, এইটা টার্সিয়ারি সেন্টার, এইটা টার্সিয়ারি, এই প্রত্যেকটা জায়গায় একটা করে নাইট্রোজেন থাকবে, ঠিক আছে। যদি নাইট্রোজেন না আচ্ছা। থাকতো, যদি সবগুলোই কার্বন হতো, হুম, অর্থাৎ এই ভদ্রলোক, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা একটা মলিকুল আর কি, ঠিক আছে। তা আগে 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 কপি করে তারপরে নাইট্রোজেন লিখতে হতো, যাই হোক ঠিক আছে। অসুবিধা নাই। ঠিক আছে, এটা এই মলিকুলটা খেয়াল করে দেখ কটা কার্বন আছে। 1 2 3 চারটে 4 বেশি থাকবে। 5 6 7 10টা। 8 9 10, ঠিক আছে। হুম সো হুম। এটা বেসিক্যালি একটা হাইলি, কি বলবো, কেজ লাইক একটা স্ট্রাকচার, খাঁচার মতো, ঠিক আছে, এবং হাইলি, কি বলে এটাকে, সিমেট্রিক্যাল তো বটেই, ঠিক আছে। হুম। তো এই মলিকুলটার অদ্ভুত নাম আছে, নিক নেমটা বলছি, ঠিক আছে। সিমেট্রিটা কি কি করে বুঝছো? সিমেট্রি অপারেশন করে, এমনি 6 মেম্বার সিমেট্রি, এটা আরো সিমেট্রি। এখানে বেসিক্যালি তোকে এইভাবে একে দেখিয়েছি বলে আমি ওখানে দেখাচ্ছি, আসলে এখানে 3টে 6 মেম্বার রিং, না তিনটে না, 4টে 6 মেম্বার রিং একসঙ্গে অ্যাটাচড হয়ে আছে, আচ্ছা। ঠিক আছে। মানে আমি তোকে এখান হুম, থেকে হুম। দেখাতে পারি, আমি তারপর 3D ভিউ দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবি না। এই দেখ, এক দুই বুঝতে তিন পারছি চার খানিক পাঁচ, হ্যাঁ বুঝতে এটা, পারছি খানিক, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এইখানে আবার। একটা, আবার হুম এই হুম, একটা বুঝতে চেয়ার পেরেছি। ফর্ম, ঠিক আছে। হুম হুম হ্যাঁ। হুম হুম। তো এটা একটা অদ্ভুত জিওমেট্রিক্যাল শেপ বলতে পারিস, ঠিক আছে। এবং ওই যে নাম আছে কোনো খাঁচার মতো। শেপটা? হুম। শেপটার নাম না আছে কোনো? ইয়েস, আছে। আম, নাম আছে বলতে এই মলিকুলটারই একটা নাম আছে। এটা বেসিক্যালি একটা অ্যালকেন, যদি সব কার্বন দিয়ে লিখি, ঠিক আছে, তাহলে একটা অ্যালকেন হবে। হুম। এই অ্যালকেনটার নাম হচ্ছে অ্যাডামেন্টেন। কেন অ্যাডামেন্টেন? অ্যাডামেন্ট শব্দটার মানে কি জানিস? না। আড়ষ্টতা, ঠিক আছে, আচ্ছা। আটকে থাকা। হ্যাঁ, সঠিক অ্যাকচুয়াল মানেটা হচ্ছে অ্যাডামেন্ট। আড়ষ্টতা এটা ভালো, ভালো শব্দ। হ্যাঁ, মানে অবিচল, গোয়ার গোবিন্দ, কঠোর, ঠিক আছে, অনর, অনমনীয়। হুম। হ্যাঁ ওই তো আড়ষ্ট বললেও তো হবে। হবে, ঠিক আছে, অনমনীয়টা সবচেয়ে ভালো, ঠিক আছে, সেই কারণে এটার নাম হচ্ছে অ্যাডামেন্ট। তো এই অ্যাডামেন্ট শিখলাম না। নিউক্লিয়াসে, অ্যাডামেন্টের নিউক্লিয়াসের টার্সিয়ারি সেন্টার গুলোতে যদি আমি নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলেই এর নাম হয়ে যায়, 4টে কার্বন কমে গেল, তাহলে যেটা হুম 10টা হুম ছিল 4টে কমে গেলে গিয়ে 6টা হলো। এবং 6টা CH2, এগুলো সব CH2, এখানে দুটো করে হাইড্রোজেন হুম আছে, হুম 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 তাই না? হুম তাহলে এটা হয়ে গেল হেক্সামিথিলিন টেট্রামিন, ঠিক আছে। এর স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি। এর 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 আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই মলিকুলটা একটা মেজর প্রিকারসার, একটা একটা কি বলে, ডেডলি ওয়েপন তৈরি করার জন্য, ডেডলি এবং খুব ইউজফুল সেই অর্থে। প্রিকারসর মানে বলতে জানো কি 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 বোঝায়? কাঁচা মাল বলতে পারিস, মানে প্রিকারসার মানে এমন একটা মলিকুল যেটা থেকে একটা মানে অন্য মলিকুল তৈরি হয় আর কি, ঠিক আছে। হুম। তো এই মলিকুলটা হচ্ছে বেসিক্যালি প্রিকারসার টু, বলবো তোরা আবার, বলো।
উগ্রবাদী সংগঠনে গিয়ে যোগ দিবি না তো? দিস ইজ এখন প্রিকারসর কি টু বল? আরডিএক্স, ঠিক আছে? হুম, কালকেই তোমার আরডিএক্স বাড়িতে জানো? ছেড়ে দেবো। তৈরি করতে পারবি না, ভীষণ টাফ এটা করা, ঠিক আছে? মানে মানে খুব স্পেশালাইজড ইয়ে লাগে আর কি, মানে মানে অ্যাটলিস্ট তোকে এক দুবার কারোর সামনে দাঁড়িয়ে করতে হবে যারা জানে। আরডিএক্স এর আহ, পুরো কথা কি এর জানিস? আগেও আরডিএক্স নিয়ে দু দু তিনটে প্রিকারসন বলেছিলে না, আগের পরীক্ষা দেবো না? আমি ঠিক মনে আরডিএক্স, পড়ছে না। আরডিএক্স এর প্রিকারসর এটাই, ঠিক আছে? না, আরডিএক্স নিয়ে একসাথে অনেক কথা। বলেছিলে, ঠিক মনে পড়ছে না। আরডিএক্স নিয়ে বলেছিলে। আরডিএক্স নিয়ে বলেছিলাম, সে তো বোম নিয়ে অনেক কথা, রেডক্স পড়াতে গিয়ে বলে থাকতে পারি, ঠিক আছে? তারপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন গিয়ে টিএনটি পড়িয়েছি, মানে আরডিএক্স এর কথাও বলতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে আরডিএক্স, আমি আমি বলছি আরডিএক্স এর ফুল ফর্ম কি? কি একটা বললে। আরডিএক্স এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ, ঠিক আছে? হুম, ভাব কিসের জন্য তৈরি করা হয়েছিল, আর কি কি বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ মানে কি বোঝা জানো? মানে বড় এক্সপ্লোসিভ কিছু মানে না? এক্সপ্লোড করে যেটা। এক্সপ্লোড, এক্সপ্লোড মানে কি? এক্সপ্লোড মানে হচ্ছে হিউজলি আয়তন বেড়ে যাওয়া। হ্যাঁ মানে ওটাও তো সে এক মানে এক্সপ্লোসিভ বলে না যে এক্সপ্লোসিভ আছে এখানে অনেক, তার মানে ওইগুলোই তো বলে। হ্যাঁ, আরে এক্সপ্লোসিভ মানে যেটা এক্সপ্লোড করে। হ্যাঁ হ্যাঁ, মানে বোম ফেললে সেটা বোম একটা এক্সক্লুসিভ তো। হ্যাঁ, হ্যাঁ। মানে এক্সপ্লোড শব্দটার আজকের ট্র্যাডিশনাল মানে তো বিস্ফোরণই বলা হয়, কিন্তু আমি বলছি যে এক্সপ্লোড শব্দটা তুই যদি দেখিস যে এই দুটো শব্দ, এক্সপ্লোড আর এক্সপ্লোডের উল্টো হচ্ছে ইমপ্লোড, ঠিক আছে? ইমপ্লোড মানে হচ্ছে যেটার আয়তন ক্রাশড হয়ে গেছে, আর এক্সপ্লোড মানে হচ্ছে যেটার আয়তন হিউজলি মানে ইনক্রিজড হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্টিভ টাইম, এটা যদি খুব বেশি হয়, দ্যাট ইজ এক্সপ্লোড, ঠিক আছে? হুম। তো যে কোনো বোমই এক্সপ্লোড করতে হবে তোকে আলটিমেটলি, ঠিক আছে? না হলে হবে না, মানে ওটা এক্সপ্লোড করলেই আলটিমেটলি ইয়ে হবে। এবং ওই জন্য যে কোনো বোমের স্ট্রাকচারে বলেছিলাম যে যে কোনো বিস্ফোরক, সেটা তোর ওই পটাকা বোম হোক, কালী পুজোর বা দিয়ে ক্ষেত্রে, এখানে যেটা করা হয় যে খুব কম্প্যাক্ট পজিশনে অনেকগুলো মলিকুলকে এরম ভাবে রাখা হয়, হুম, হুম। এবং যদি একটু তারা একটুখানি structure দেখি। ডিফারেন্ট কন্ডিশনে, লাইক তুই কখনো স্পার্ক দরকার হতে পারে, কখনো শক দরকার হতে পারে, কখনো ফায়ার দরকার হতে পারে। ইন এনি কেস রিয়াকশনটা স্টার্ট হবে, দুটো কন্ডিশন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে র্যাপিড রিয়াকশন হবে, এবং র্যাপিড রিয়াকশন হওয়ার ফলে যেন আয়তনটা হিউজ বেড়ে যায়, ঠিক আছে? হুম তার মানে হুম কি মোস্ট অফ দ্য প্রোডাক্ট কি গ্যাসিয়াস হতে হবে, হুম মানে মূল মশলাটা মানে রিয়াকশনের রিয়াক্টেন্টটা হতে হবে সলিড, এবং সেটাকে হাই ডেন্সিটিতে কম্প্যাক্ট করতে হবে, এবং সেটা যেন র্যাপিড রিয়াকশন করে, করে প্রচুর হাই ভলিউম তৈরি করে, দ্যাট মিনস গ্যাসিয়াস সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে? আম, হুম তাহলেই হবে আর কি, ঠিক আছে? তো আরডিএক্স হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ বলা হয়, ঠিক আছে? আম, এছাড়াও তার অনেক নাম আছে, এবং এটা এটা টিএনটির থেকেও আর কি বেটার সেই অর্থে, ঠিক আছে? সেই হিসাবেই এ করা হয়েছিল। উম আহ আজকে দিনের আরেকটা কমন নেম হচ্ছে প্লাস্টিক এক্সপ্লোসিভ বলা হয়, ঠিক আছে? বিকজ এগুলো মানে আরডিএক্স এর কমন ট্রান্সপোর্ট মেকানিজম হচ্ছে ছোট ছোট প্লাস্টিকের মধ্যে, মানে প্লাস্টিকের বাক্সের মধ্যে আরডিএক্স চিপচিপে হয়, ঠিক আছে? টিএনটি যেমন ভেরি সেন্সিটিভ টু শক, ঠিক আছে? ফলে টিএনটি যদি তোর টিএনটি কে ক্যারি করা খুব মুশকিল, কিন্তু আরডিএক্স কে ক্যারি করা তো মুশকিল নয়, ঠিক আছে? চিপচিপে হয়, আম, এবং হুম হুম হুম। সেটাকে প্লাস্টিকের মধ্যে ভরে ইয়ে করা হয়। দেখবি অনেক সময় ছবি টবি দেখতে পাওয়া যায় ইয়েতে, যে আমাদের যে বিভিন্ন জায়গায় ধরে টরে রয়্যাল তো। ডেমোলিশন এক্সপ্লোসিভ কেন বলছে? ওটা একটা নাম আছে, কেন বলছে আমি জানি না ঠিক, ঠিক আছে? হুম। হুম, হুম। তো তো আরডিএক্স এর ক্ষেত্রে ওই ওই মানে প্লাস্টিক, ওই ওখান থেকে নামটা এসেছে প্লাস্টিক এক্সপ্লোসিভ। দেখবি অনেক সময় ছবিও পাওয়া যায় আর কি, যে তোর
চকলেট ব্রাউন টাইপের কালার হয়, মানে ডার্ক হ্যাঁ চকলেট ব্রাউন। দেখলাম, যেখানে ছবিটাই দিচ্ছে ডার্ক চকলেটের মতো। ওটা হয়, ঠিক আছে। এবং আরডিএক্স এর মলিকুলার ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, মানে মলিকুলার স্ট্রাকচার হচ্ছে, দেখলেই বুঝতে পারবি কেন প্রিকারসার। হ্যাঁ। সাইক্লো ট্রাই এটা, ঠিক আছে, এইটা, দিস ইজ দ্য হ্যাঁ প্রিকারসার। এখানে নাম, এখানে ওদের নামটা এরকম, সাইক্লো ট্রাই মিথিলিন ট্রাই নাইট্রাট টেন, তাই নাম এটা। হ্যাঁ ওইভাবে আনা, আমি কি মনে রেখেছি ধরে, আইইউপিএসি নেম কি হবে, ঠিক আছে। তো দেখ, এত NO2 আছে, NO2 মানে হচ্ছে নাইট্রোজেন হায়ার অক্সিডেশন স্টেটে বসে আছে, আবার তার পাশেই কার্বন উইথ ট্রাই কোঅর্ডিনেটেড নাইট্রোজেন আছে, ঠিক আছে। ফলে একদম একটা, তোর কি বলে এগুলোকে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হওয়ার জন্য, সরি ডিসপ্রপোর্শনেশন না, কনপ্রপোর্শনাল রিয়াকশন, মানে যে একটা মলিকুলের মোস্ট অফ দ্য এক্সপ্লোসিভের ক্ষেত্রেই দেখা যায়, অর্গানিক এক্সপ্লোসিভ অ্যাটলিস্ট, যে একটা পার্টে তোর কি বলে রিডিউসিং এজেন্ট বসে আছে, আর সেম মলিকুলার আরেকটা পার্টে অক্সিডাইজিং এজেন্ট বসে আছে, ঠিক আছে। ফলে জাস্ট একটু কন্ডিশন সেট আপ করে দিলে পরেই বুম। যাই হোক, বাজে কথা বলে সময় নষ্ট করলাম। আর ডিএক্স এসব আছে, ঠিক কিন্তু আছে। একটু ছবিটা দেখাও, থ্রিডি ফর্মটা ও, দেখাও বললে। 3D ফর্ম, ওকে, এটা তাহলে এখান দিয়ে শেয়ার করতে হবে। তো এমনি গুগল থেকেও তো দেখাতে পারো, মানে গুগল থেকে 3D ভিউ কোথা থেকে পাবো? পাওয়া যায় তো, মানে তাহলে ওখান তুই থেকে দেখে নে। এরকম আমি কি, আমার কাছে স্পেশাল কি হলো তাহলে? তুমি কি কেন্দ্র থেকে দেখাবে? হুম। আচ্ছা। গুগল থেকে যদি দেখাই যায়, তাহলে তো এমনি সার্চ করলেই পাওয়া যাবে। হরি বল। তো দাও, একটা নিয়ে নিয়েছে। হুম। একটা কোথায় হবে? ওই তো ওর পাশেরটাতে, ওই দিকে প্রথমটাতে। ও হ্যাঁ, চোখ ধাঁধিয়ে গেছিল। 3D উইন্ডোটা কোথায়? দেখাচ্ছে। আরে তুমি ওই আর একটু বড় করে দেখাও না, একটা তো দেখাতে, আগে দেখাতে পুরোটা জুড়ে থাকবে থ্রিডিটা, তুমি হ্যাঁ পুরো থ্রিডিটা দেখো। দেখাচ্ছে না পুরোটা জুড়ে? না, আগে দাও থ্রিডি দেখাচ্ছিল, এখন বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, মানে শুধু বুঝেছি। শুধু বন্ড লাইন স্ট্রাকচার থাকবে, মানে মানে আরে দাঁড়া দাঁড়া, তুই না, দাঁড়া, তুই তো ব্যস্ত হোস কেন? না, তোমাকে বোঝানোর জন্য বলছি, মানে কিরকম দেখায়। উম, উম, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, রোটেশন করে। আরে কলা, দিস ইজ দ্য স্ট্রাকচার। দেখ এখানে একটা 6 মেম্বার চেয়ার ফর্ম, দেখতে পাচ্ছিস চেয়ার ফর্মটা? হ্যাঁ। এই এই ওপরে একটা চেয়ার ফর্ম, তুই যেদিকে ঘুরাবি সেদিকে চেয়ার ফর্ম দেখতে পাবি, চেয়ার ফর্ম, এই যে চেয়ার ফর্ম, টাক 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 টাক, ঠিক আছে। সো হুম। ভেরি বিউটিফুল স্ট্রাকচার।
এবার বুঝতে পারছিস সিমেট্রিক কেন? হুম দেখ এখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি পাস করেছে, হুম হুম। চারিদিক দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করেছে। এই বনটা এখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করেছে, এই বনটা এখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করেছে। ঠিক আছে, হাইলি সিমেট্রিক্যাল। এখান থেকে একটা প্লেন অ্যাক্সিস অফ সিমেট্রি পাস করবে। ঠিক আছে, কত ডিগ্রি হবে বলতো? এখান থেকে এখানে 120, মানে C3 পাস করবে এখান থেকে একটা। ঠিক আছে, এই নাইট্রোজেনটা থেকে ইয়ে তো বুঝতেছিল না। এ- এখান থেকে একটা C3 পাস করবে। তার মানে এই নাইট্রোজেন থেকে পাস করবে মানে হচ্ছে প্রত্যেকটা আরো অন্য সেম নাইট্রোজেন থেকে পাস করবে, মানে হাইলি সিমেট্রিক্যাল, মানে কোনো কথা হবে না আর কি। ঠিক আছে, কেটে দিলাম। এটা 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 কি সোমলেট বানিয়েছিল প্রথম নাকি? না না, সোমলেটের রিয়েকশন এটা ইউজ হয়। বানিয়েছে কি এটা, মানে যে বানিয়েছে তার নাম জানি, মানে এরকম কোনো বিখ্যাত কাজ? হেক্সামিথিলিন টেট্রামিন কে বানিয়েছে? পড়ে তো ছিলাম, ভুলে গেছি, দেখে বলতে হবে। স্কিন শেয়ার হয়েছে, ট্যাবের স্কিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুটোই একসাথে শেয়ার হচ্ছিল জানো, মানে দেখা যেত আমি চয়েস করে নিতে পারতাম। তুই জয়েন করে নিতে পারতি, বুঝলাম না, বাকিরাও দেখতে পেতো নাকি? হ্যাঁ মানে, মানে তুমি তোমার বেসিক্যালি দুটো স্ক্রিনই শেয়ার ছিল। এবার আমি তোমার তো হ্যাঁ, দুটো অ্যাকাউন্টই শেয়ার হচ্ছে, একটা তোমার যেটা দিয়ে রেকর্ড হচ্ছে আর একটা তুমি যেটা দিয়ে লিখছো, তো আমি হ্যাঁ। চাইলে যে যে কোনো একটাই সুইচ করতে পারি, মানে সেটা করতে পারি, আমার কাছে অপশনটা আছে যে হ্যাঁ দেখাচ্ছি। তোর কাছে আছে মানে নাকি যেই জুম ইউজ করে তার কাছেই না আছে? না 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 না, আমি দেখ করতে পারছিলাম তো, তাই তো দেখলাম যে স্ক্রিন ওয়ান দেখবো না স্ক্রিন টু দেখবো, সেটা আমার কাছে আছে চয়েসটা। আচ্ছা, তাহলে মানে জুমের মানে আপডেট এসছে মনে হয়। ইনিশিয়ালি তুমি তোমার ওই স্ক্রিনটাই দেখাচ্ছিল আমার, মানে তুমি যখন ল্যাপটপের স্ক্রিন দিয়ে দেখাচ্ছিলে তখন চেঞ্জ হয়ে হুম, ছিল। কিন্তু আমি চাইলে আমি চেঞ্জ করে আবার ট্যাবের স্ক্রিনে চলে আসতে পারছি। বুঝেছি বুঝেছি। হ্যাঁ, হেক্সামিথিলিন টেট্রামিন বানিয়েছে আলেকজান্ডার বাটলারভ 1859-এ। ইয়েতে এই হেক্সামিথিলিন টেট্রামিন কি করে তৈরি করে এটাও আমরা পড়বো অ্যালডিহাইড এর রিয়াকশন, বাট তারপরের স্টেপটা পড়বো না, আর ডিএক্স করে তৈরি করে। আর একটা যে ইটার বিকেট, তাই তো? হ্যাঁ, সোমলেট হয়নি এখনো, সোমলেটটা বলে দিই এবার চপ করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বোঝা গেল তাহলে। হ্যাঁ। হুম, আর আজকে সোমলেট আজকে হচ্ছে আমার কোথায় থাকার কথা ছিল, যাই হোক। কি করার কথা ছিল? আজকে আমাদের কোথায় থাকার কথা ছিল, যাই হোক। ও, কোথায় থাকার কথা ছিল, হ্যাঁ। এক নম্বর রিয়েজেন্ট হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন। বাকিরা বুঝেছিস তো? বাকিরা একটু সেদে সেদে কথা বল রে। তো আমি তো বুঝতেও পারি না তোর কি বুঝিস কি বুঝিস না, কেনই বা বুঝি, না বুঝলেই বা কি হতো। হুম। তোমার হু হুটা কে করলো? হুম, CH2 6 in 4। চন্দ্রিমা ভাইরাল জুমে, হওয়ার লোভে কার বাড়িতে কার্তিক ফেলতে গেছে? এখানে জুমে একটা জিনিস দেখায় না যে কে কথা বলে, ওটা যেরকম ইয়েতে দেখায়, মানে তোমাকে কে দেখতে বলেছে গেলে দেখায় না? দেখায় দেখায়, দেখ। ও দেখতে, আরে দেখায় বাট দেখতে গেলে ওই আর কি, যে পার্টিসিপেন্টে গিয়ে চেক করতে হবে তার মাইকটা অন, মানে কে বলছে তাই? ইয়েতে। আচ্ছা, হ্যাঁ, ইয়েতে যে যেরকম প্রত্যেকের, মানে ওখানে শো করে, মানে এই তো প্রত্যেকের আমাকে নামে। দেখাচ্ছে সুমন্ত স্টকিং। এইটা লেখা দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। বল তুই কথা। এই তো দাঁড়া, বল বল। তো তুমি তো, ও আচ্ছা, মানে আমি তো তোমার স্ক্রিনটা দেখছি, তাহলে হয়তো দেখতে পারবো না সেই ওইটা। সেটাই হবে। হুম। হুম, ঠিক আছে, কোথায় গেল? আহ
হুম। তোমাদের মানে কার্তিক পুজো হচ্ছে কোথায়? আমি দেখিনি। আজকে কার্তিক পুজো? হ্যাঁ। চন্দ্রিমা আগের দিন ভিডিও দেখেছে, দেখে ভাইরাল হওয়ার জন্য আজকে কার বাড়ি কার্তিক চলতে গেছে। ভাইরাল আমি তো হওয়ার জন্য দেখি। খাওয়া না অ্যাকচুয়ালি গিয়ে দিদিটার গিয়ে- বাড়িতে ফেলতাম, কিন্তু আগের বার এক্সপেক্ট করেছিল কিন্তু আমরা ফেলিনি, তাই এবার কার ফেলেছি। কার বাড়িতে? দিদার বাড়িতে? দিদি দিদি দিদি। আচ্ছা। আগের বার এক্সপেক্ট করেছিল তাই জন্য ফেলিসনি, এবার এবার বলেছে ফেলতে। বলেনি, আগের বার এক্সপেক্ট করেছিল তো মানে আরেকটা যে বান্ধবী ওর মাথায় ছিল যে করতে হবে, তো আমাকে বলেছিল, বললাম ঠিক আছে ফাইন, করিস। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু ওই কি সব বোম টম বোম ফাটাসনি কি জানি করেছিস একটা দেখলাম, কালো কালো স্ক্রিনে হাসছিলি। আরে বক্স রাখা ছিল আর গলাটা বান্ধবীটারই ছিল। হম। এটা তো এখন ভাইরাল হয়েছে, অনেকেই দেখলাম। আমি তো একটা ভিডিও দেখেছিলাম 3-4 দিন আগে, তারপর তো কালকে দেখলাম একটা দুটো ভিডিও একই রকম, আর দেখি না, মানে দেখি ছড়িয়ে দিই। ট্রেন্ড ট্রেন্ড। গড্ডালিকা প্রবাহ। যাই হোক, হেক্সামিথিন টেট্রামিন প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে হচ্ছে এটা দিলে পরে করসপন্ডিং অ্যালডিহাইডটা তৈরি হবে। সিএইচও। ঠিক আছে। কি, এ পার্টিসিপেন্ট হ্যাজ আস্কড ইউ টু স্টার্ট এআই কম্পেনিয়ন? এটা নিশ্চয়ই সুমন্তর কাজ। আর কি করবে? কি হবে ওটা চালু করে? কি কি হয় আমি জানি না। ওই তো সাম আপ করে দিতে বললে সাম আপ করে দেয়, এইসবই ব্যাপার আর কিছু। যাই হোক। ইউটিউবে এখন জানো এআই দিয়েছে, কমেন্ট সেকশনে গেলে তোমাকে দেখায় আরে সবকিছুতেই যে এআই, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। না ঠিক অবাক আছে। কিছু নেই, আমি তো বলছি কয়েকটা ভিডিওতে কি আমি দেখেছি। এই দেখি দাঁড়া একটু দাঁড়া দেখি কি দেখায় আমাকে, আমি বলছি ক্যাচ মি আপ অন দিস মিটিং, বলছে নট মাচ হ্যাজ হ্যাপেন্ড, হ্যাঁ, ট্রাই এইমাত্র এগেইন চালু করা হলো তো। ইউটিউব। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু পরে করবো, দেখি দেখি কি বল, বলো বলো। হ্যাঁ, তাহলে সোমলেট রিয়াকশন হচ্ছে বেনজিলিক ক্লোরাইড থেকে, সরি বেনজাইল ক্লোরাইড থেকে আমি যদি হেক্সামেথিলিন টেট্রামিন দিই এবং অ্যাসিডিক কন্ডিশনে তারপরে রিফ্লেক্স করি, তাহলে করসপন্ডিং অ্যালডিহাইডটা তৈরি হবে। এর রিয়াকশন মেকানিজমটা আমি দিয়ে মাথাভারি করছি না, মানে একটু মানে অনেক বড় সড়ো ব্যাপার আর কি। ঠিক আছে, ঠিক আছে মানে ঠিক আছে। ওই মলিকুলটাই এত বড় আর কি। ফলে ওটা তো থাক বড়, থাক। মানে বেসিক বেসিক ব্যাপারটা আমি যদি বলে দিই তাহলে হচ্ছে এই হেক্সামেথিলিন টেট্রামিনের এই যে কোনো একটা নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, এগুলো তো সবই ট্রাই কোঅর্ডিনেটেড ইয়ে। তাহলে এখানে হুম যে লোন হুম হুম। পেয়ারটা আছে, এই ব্যাক স্ট্রেনের জন্য এই মলিকুলটার ভীষণ ব্যাক স্ট্রেন আছে। এই এই দিকটা পুরো ইয়ে থাকাতে এটা ব্যাক স্ট্রেন আছে। ফলে এই এই লোন পেয়ারটা খুব ইজিলি অ্যাভেলেবেল। তো এই লোন পেয়ারটা গিয়ে এই বেনজাইলিক পজিশন, যেটা একটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করে, এটা খোলে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা, নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, ওটা খুললো। তাহলে ওই পুরো রিংটা ওখানে জুড়ে গেল। তারপর নানা ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হাবি জাবি হ্যান করে আলটিমেটলি অ্যালডিহাইডটা তৈরি হয়, মানে ঠিক আছে। তার সাথে আর কিছু তৈরি তৈরি তো হবে নিশ্চয়ই, মানে এতটা হ্যাঁ, সাথে সাথে হয়তো সেটা লাগবে স্ট্রাকচার তো। না ঠিক আছে থাক। এই নে লিখে দিচ্ছি। এটাই তৈরি হয় নাকি? সকালে উঠিয়া আমি মনে মনে বলি। হ্যাঁ, এই গানটা আমি অনেকদিন পর শুনেছি তাই। এটা তো একটা কবিতা। আরে না, এটা তো চন্দ্রবিন্দু যে গানটা আছে এটা আমি হম আরেকটা একটা কোন একটা গানে, কোন একটা গানে মানে একজন বাংলাতে পুরো দিনে র্যাপ ঠ্যাপ মানে র্যাপ না প্যারোডি করে তার গানে, তার ওখানে একটা আহ, এই গানটা নিয়ে র্যাপ করতে শুনে নাকি, তারপর আমি গানটা দাদা শুনেছি পরে। ঠাকুর। না না, ডিজে বাপন বলে না কেটা আছে ও, শুনেছি ডিজে পুরোনো। বাপন, আচ্ছা হ্যাঁ, ডিজে বাপন তো হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি চিনতাম না, আমি তো মানে হট করে রেকমেন্ডেশন এসেছিল আমার ফিডে, এখন তো তো ওইখানে করে না, মানে এই ওর একটা ব্যান্ডও ছিল, ব্যান্ডটার নাম ছিল কিছু একটা, আমি ভুলে গেছি। আমি ওর কয়েকটা গান শুনলাম তো, শুনে তো বেশ ভালোই, মানে ওই সময় দাঁড়িয়ে তো বেশ লোকেদের ভালোই লাগার কথা, আমি যা শুনে বুঝতে পারলাম। হ্যাঁ, মানে ভালো ওই সাজার কোভিড কথা। এর আগে, মানে 2016-17-তে হ্যাঁ ডিজে হ্যাঁ বাপন চলেছিল খুব। হ্যাঁ, তারপরে ও মানে আবার মানে
আবার চাকরি করতে চলে যায় আর কি। বঙ্গায়ের সাথে একটা দুটো ভিডিও আছে দেখলাম, মানে একটা দুটো প্যারাগ্রাফ এদিক ওদিক করেছে। হুম শেপ অফ হুম। হিরো একটা প্যারাগ্রাফ দিয়ে আছে, এইটাই মনে হয় আছে এটা। ঠিক ঠিক ঠিক। তো সেই ছবি রিলিজ হওয়ার কোনো আশা দেখা গেল? না না, ভালোই তো, একদিকে তো বিশাল ক্রেজ হয়ে গেছে, রিলিজ যে হবে বিশাল লোক হয়ে যাবে। হুম। মানে আনন্দবাজারে তো লিখেছে দেখলাম, তার মানে ভালোই ক্রেজ হয়ে গেছে। হ্যাঁ ঠিকই ঠিকই। কিন্তু ওই আর কি যে এরা এটা মানে তুমি এটাকে মা- কি 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 কিভাবে দেখছো? কোনটাকে? মানে এই ছবি রিলিজ মানে মানে এইটা কি নিয়মাবদ্ধ? মানে মানে ওই কালকেও একটা পোস্ট দিয়েছে দেখলাম, মানে যে ডিরেক্টর, ঠিক আছে? তো হুম। বেসিক্যালি মানে ও বলছে যে ইন্ডাস্ট্রির ভেতরকার সমস্যা আমাদেরকে বেসিক্যালি ভুগতে হচ্ছে, তো সেটা ঠিক না। মানে ও মানে ওই যে বেসিক্যালি প্রডিউসারের সাথে তো ওই গিল্ডের সমস্যা আছে, মানে যে প্রডিউসার, আরে প্রডিউসার না, সে যে ওই থাকুক পোস্ট না, করেছে। মানে সেটা হুম। সেটা থাকুক না। আমার একটা সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে আমার সেন্সর সার্টিফিকেট পেয়ে যাওয়া একটা হ্যাঁ হ্যাঁ, সিনেমা কি ক্যাটেগরি, সিনেমা। মানে হলের সাথে কথা অলরেডি, মানে ওটাই বলছে যে আমাদের তো মানে হলের সাথে কথা হয়ে গেছে, এবং মানে তাহলে একটা মানে ওই, তাহলে এটা নামিয়ে দেওয়ার মানে কারোর কোনো অথরিটি মানে, মানে হ্যাঁ, নেই আপার হ্যান্ড, অথরিটি, হ্যাঁ নেই নেই তো। অথরিটি। এন্ড দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট আর কি, মানে আমার মতে। মানে হুম। একটা নিয়ম আছে আমাদের ভারতীয় বিউরোক্রেসি ইজ, মানে কি বলবো, যাথা, ঠিক আছে, বিউরোক্রেসি এবং কি বলবো সরকারি ব্যবস্থা আর কি, ঠিক আছে। মানে এখন প্রত্যেক সবজি কেনার অ্যাপেও এআই ইনবিল্ট। আর ভারতীয় ফর্ম ফিল আপ বা ইত্যাদি ওয়েবসাইট গুলো দেখলেই বুঝতে পারবি যে কি ব্যাপার আর কি, ঠিক আছে। হ্যাঁ। তো ট্রেনের ওখানে ফাইন হলে পরে অনলাইন ব্যবস্থা থাকে না, ঠিক আছে, এইসব নানা রকম ব্যাপার। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে যদি এরকম কোনো ইয়ে থেকে থাকে যে একটা আইনের ফাঁক সে পেয়েছে, সেটা দিয়ে সে শয়তানি করছে, এটা করেই থাকে ভারতীয় সিস্টেম, ফলে সেটা একরকম। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে উল্টে একটা ইলিগাল কাজ করা হচ্ছে, ঠিক আছে। মানে এরকম নয় যে কোনো একটা আইনকে, মানে সাধারণত ভারতীয় বিউরোক্রেসি কিভাবে কাজ করে, যখন মানুষের জন্য কোনো একটা আইনকে 0.01% টুইক করতে হয়, তখন সে সেটা করে না, তখন সে আইনের দোহাই দেয় ইত্যাদি দেয়। কিন্তু যখন মানুষকে শোষণ করতে হয়, তখন সে মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আইনকে টুইক করতে পারে আর কি, ঠিক আছে, এবং সেটার জন্য যা করার সে করতে পারে। তো এটা সেটাও নয়, এটা হচ্ছে যে এটা করাই যায় না। মানে আমার একটা ছবি, সেখানে কে পয়সা দিয়েছে, মানে তুই তাহলে বলছিস লিটারেলি যে লেটস সে আমার বাড়ির আমি মেয়ের বিয়ে দিলাম, ঠিক আছে, বা ছেলের বিয়ে দিলাম, তা আমি ভোজ খাওয়ালাম। এই ভোজ খাওয়ানোতে তুই আমার মেয়েকে বা ছেলেকে গিফট হিসাবে বললি যে, অনেকে বলে না আগেকার দিন বা একটু একটু মধ্যবিত্ত বাড়ির বিয়েতে তো হয় যে কেউ একজন গিফট দেওয়ার বদলে বললো যে আমি মিষ্টির দায়িত্ব নিলাম বা আমি মাছের দায়িত্ব নিলাম, ঠিক আছে। তো সে বললো যে আমি মাছের দায়িত্ব নিলাম, তোমার যা কাতলা মাছ যা লাগবে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো সে মাছ ব্যবস্থা করে দিল। এইবার সে, তার সাথে কোন একটা ফিনান্সিয়াল ঝামেলা অন্য একজনের আছে, অন্য একদল মানুষের আছে, তারা আমার বাড়িতে আমার ছেলের বা মেয়ের বিয়েতে এসে বলছে যে একটা পা তো পড়বে না যতক্ষণ না ওই ঝামেলা মিটে। এটা হয়? এটা কোনো হুম। মানে কোনোভাবে হয় এটা, ঠিক আছে, সম্ভব? হ্যাঁ। তো মানে এটা নিয়ে তো কথা বলতে হচ্ছে, এটাই অনেক কিছু প্রমাণ করে দেয়। কিন্তু আমাদের এই মন্ডবুদ্ধির সোসাইটি তো ওটা দেখবে না। মানে আমি মানে সিভিয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড, ওই জন্য আমি এইসব নিয়ে এখন মাথাও ঘামাই না, ঠিক আছে, যা খুশি করুক। মানে এখানে কারো পক্ষে দাঁড়ানোর লোকই নেই, অন্তত আমি তো ফিল করি না, ঠিক আছে। ওই জন্য আমি কারো পক্ষে দাঁড়াইও না, বিপক্ষেও দাঁড়াই না, কোনো হুম। ইস্যু নিয়ে কথা বলা হলে পরে তো বলি না। সিম্পল কারণ, তার কারণ হচ্ছে যে তুই কার পাশে দাঁড়াবি, যে পাশে দাঁড়াবি তার মধ্যে ঝোল আছে, এবং তারা সবচেয়ে বড় কথা ঝোল আমার মধ্যেও আছে। কিন্তু তারা সেই ঝোলটাও দেখতে চায় না। তারা শুধু এটাই চায়, হুইচ সাইড আর ইউ অন, মানে তুমি কি আমার পাশে আছো না পরে আছো, ঠিক আছে। এইটাই দেখতে চাই। আমার পাশে থাকলে আমি তোমাকে বোন দিয়ে ইয়ে করব, তুমি আমার পিঠ চাপড়াবে, আমি তোমার পিঠ চাপড়াবো, তো আমার অপোজিটে থাকলে পরে উল্টোটা, ঠিক আছে। এই এই কমপ্লিসিটি আমার দ্বারা সম্ভব নয়, ফলে যা ইচ্ছা হচ্ছে হোক গিয়ে। বাংলা ভালো সিনেমা অবশ্যই বেরোবে বছরে এক আধটা, সেই কোনো এক সময় সুযোগ পেলে দেখে নেবো, না পেলে না দেখে নেবো। আমার এই নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই, ঠিক আছে।
বাট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করলো করেছে, আহ, তাদের মধ্যে মানে আমি একটু কয়েকদিন বোধহয় ফিল্ম ইন্ডাস্ট্রির আশেপাশে ঘুরেছি, তাতেও আমি জানি যে এই গিল্ড নিয়ে কি ধরনের সমস্যাগুলো চলে। সবাই জানে এটা, ঠিক আছে, সেটা কি কি সেইটাকে ধরনের চলে আমি আমি ঠিক জানি না, মানে এই গিল্ড ব্যাপারটা জানি জানতে হবে না। গিল ব্যাপার ওসব জানতে হবে না। সমস্যা এই ধরনের গাজওয়ারি, যে তুমি সিনেমা বানাবে, আমার এতজন লোক নিতে হবে, নাহলে আমি তোমার সিনেমা ইয়ে করে দেবো, হ্যান ত্যান। তো যাই হোক, তো এবার সেই গিল্ড নিয়ে এসব যখন চলে, সমস্ত কিছু চলে, তারপরেও আমি কিরকম একটা জানি শ্বেত শুভ্র অ্যাটিচিউড নিয়ে ঘুরে বেড়াই, ঠিক আছে। আহ, মানে দেখবি এই যা হয়েছে, স্টার্টিং ফ্রম অনিক দত্ত, মানে অনিক দত্তর একদম শুরুর ঘটনাটা বলছি না, যেটা ভবিষ্যতের ভূত, ওটা নয়। হ্যাঁ, তারপরে যা হয়েছে আর কি, সত্যজিৎ রায়ের ওইটা নিয়ে, বা আরো অনেক ছবির ক্ষেত্রেই তো হলো এই ধরনের জিনিসপত্র। এদের এরম একটা যেন আপন ভোলা খেয়াল খোলা অ্যাটিচিউড, যেন এই এই এরম তো হওয়ার কথা ছিল না, এরকম হলো। অথচ এরা প্রত্যেকে জানে এরমটাই হওয়ার কথা ছিল, ঠিক আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি সিস্টেমিক জায়গায় কোশ্চেন করছো না, তুমি সেরফ চাও যে হ্যাঁ এটা হয়, কিন্তু সামহাউ টুইক করে যদি আমি বেরিয়ে যেতে পারি। তারপরে যখন তুমি বেরোতে পারো না, তখন তোমার বিপ্লবী সত্তা জেগে ওঠে। তখন তুমি চারটে পোস্ট লেখো, পাঁচটা মানুষকে জড়ো করে একটা কিছু করার চেষ্টা করো, হ্যাঁ, আরেকটু কিছু হলে পরে কোর্টে কেস করো, ইত্যাদি করো ইত্যাদি করো, কিন্তু বেসিক জায়গাটায় তুমি প্রশ্ন করো না, কারণ ইউ আর দ্য কমপ্লিসিট অফ দ্যাট সিস্টেম। তুমি ওটা থেকে ফায়দা পাও, ঠিক আছে। এইটা আগে এই জায়গায় এসে দাঁড়াও, তারপরে দেখা যাবে। দ্যাটস দ্য সোল প্রবলেম। এটা এটা যেটা হচ্ছে, এটা বেসিক্যালি মানে আমি এটা মানতে নারাজ যে যারা এই ছবিটা বানিয়েছে তারা বারবার, তাদের দু তিনটে পোস্ট আমি পড়েছি, তার মধ্যে তারা বারবার বলছে ফিল্ম ইনস্টিটিউটে আমরা পড়েছি, তখন আমরা কষ্ট করে বানিয়েছি। আচ্ছা, তোমরা এত কষ্ট করেছো, তোমরা সেট ডিজাইন করা শিখেছো, নিজেরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছো, এত সুন্দর প্ল্যানিং করে একটা ফুল ফ্লেজ সিনেমা দাঁড় করাতে পেরেছো, আর তুমি এইটুকু জানো না যে এই সমস্যাটা আছে, এক্সিস্ট করে। এটাকে পলিটিক্যালি কারেক্ট করার দরকার, মানে পলিটিক্যালি এর বিরুদ্ধে লড়া, এটাও আমার সিনেমার পার্ট হওয়া উচিত। তুমি যদি না জানো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করেছো। তাহলে এখন যেটা হচ্ছে, এই কনসিকুয়েন্স তোমাকে ম্যানেজ করতে হবে। এবং ম্যানেজ মানে সোজা কথায় বশ্যতা স্বীকার করতে হবে, আর কিচ্ছু নেই। আর এর উল্টো দিকে আর কিছু নেই, ঠিক আছে। হয় বশ্যতা স্বীকার করতে হবে, অথবা কমপ্লিট রিভোল্ট করতে হবে, এর মাঝামাঝি কিচ্ছু নেই, ঠিক আছে। তো যাই হোক, মানে মানে বর্ষাটা শিকার কিভাবে করতে হয়, যদি করতে হয় তো? এই যে আমি তো দেখলাম একটা পোস্টে লিখেছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর হ্যাঁ, ভরসা ওই রাখছি। বুঝতে কিন্তু কালকেই পড়লাম, হ্যাঁ। তো কেউ একজন তারপরে হঠাৎ করে মমতার একদিন ইয়ে হবে, তো মমতা ব্যানার্জি নেমে আসবে, নেমে এসে কিছু একটা সমঝোতা করা হবে ইন্টারনালি, তুইও জানতে পারবি না পুরোপুরি, বা জানতে পারলে মানে একটা দিক জানতে পারবি, একটা দিক পারবি না। সেসব সমঝোতা হবে, আইদার ছবিটা সামহাউ বেরিয়ে যাবে, আর এই হাইপটার বদলে সে কিছু এক্সট্রা ভিউয়ার পাবে, যেটা সে হয়তো এমনি পেতো না। এই এই করেই বেরোবে, তার বদলে তাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে। সেটা কি কম্প্রোমাইজ? নানা ভাবের কম্প্রোমাইজ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, সব মিলিয়ে সিচুয়েশন ওখানেই দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো আমি খুব একটা আশাবাদী না এই সিনেমা বেরোক, চাই আমি চাই তারা করেছে, তারা বেরোক, তাদের কাজ দেখা যাক, ঠিক আছে। কিন্তু ইফ ইউ আর নট বোল্ড এনাফ, আমার কাছে তোমার কোনো একটা গুরুত্ব নেই, ঠিক আছে। মানে হয় তোমাকে বোল্ড হতে হবে, অথবা তোমাকেই দুহাত তুলে বলে দিতে হবে, ভাই আমি লড়াইয়ে হেরে গেছি, আমি ভেসে থাকতে চাই, সে খড়কুটো যেরকম ভেসে থাকে, আমি ভেসে থাকছি, আমার কোনো কিছু নেই, জলের স্রোত যেদিকে নিয়ে যাবে আমি সেখান থেকে একটু খুঁটে খাওয়ার চেষ্টা করবো, এনাফ। হয় তুমি এটাই যাও, অর এলস তুমি কমপ্লিট রিভোল্ট করতে যাও। কমপ্লিট রিভোল্ট করতে চাইলেই তুমি কমপ্লিট রিভোল্ট করতে পারবে তা নয়, তোমাকে তারপরেও কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু তোমার বেসিক অ্যাটিচিউডটা কোথায়? তোমার বেসিক অ্যাটিচিউডটা যদি যখন যেমন তখন তেমন হয়, তাহলে মুশকিল আছে ভাই। তাহলে মুশকিল এই অর্থে যে তাহলে তুমি ওই মরাল হাই গ্রাউন্ডটা নিতে পারো। মরাল হাই গ্রাউন্ড নিলে কেউ একজন আমার মতো লোক থাকবে, যে তোমার পিঠ চাপড়ানোর আশা করবে না, তোমাকে ওইগুলো দেখাবে যে দেখো, তাতে করে কি যাবে আসবে, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে। মানে এরকম হয়েছে অনেকবার, মানে আগে তো আরো বেশি আ ব্যাল মুঝে মার করে লোককে গিয়ে ইয়ে করতাম। এখন যেমন যেখানে বুঝি যে পয়েন্ট নেই কোনো উল্টো দিকে, তাও সে গায়ের জোর করছে, আমি ঠিক মেনে নিই।
আগের দিনই যেমন জয়রাজের একটা পোস্টে এসআইআর নিয়ে একটা লেখা লিখলাম, মানে একটা কমেন্ট দেখলাম করলাম, অনেক। হুম। তো অনেকে রিপ্লাই করেছে। হ্যাঁ, তা আমাদের একজন প্রচুর বলছে, রিপ্লাই, 70 খানা রিপ্লাই, বাবা! আরে যদি তুমি দেখো রিপ্লাই, এত টাইম কোথায় পাও? কালকে একটা বড় পোস্ট লিখেছো দেখলাম, এত টাইম কোথায় পাও? আমি রিপ্লাই দেখিনি তো, আমি তো একটা প্রথম দু তিনটে রিপ্লাই দিই, ওই জন্যই তো আমার আমার চোখে তো ওটার মধ্যে বোধহয় 5-7টা রিপ্লাই এসেছিল, তুই বলছিস 70টা রিপ্লাই এসেছিল। না না, 70 খানা রিপ্লাই না, 70 খানা মানে ওর সাপেক্ষে 70টা রিপ্লাই হয়েছে, মানে সব মিলিয়ে সাব রিপ্লাই সব ধরে। না মানে যদি আমার চাও কালকে কমেন্টের একটা রিপ্লাই বড়, নাকি জয়রাজের পোস্টে 70টা রিপ্লাই হয়েছে? জয়রাজের পোস্টে তুমি যে কমেন্টটা লিখেছো তারপরেও তো আরো সাব কমেন্ট, তার সাব কমেন্ট এইসব থাকে, সব মানে সেটাই মিলিয়ে তো বলছি, 70টা মানে হয়েছে। আমার আমার রিপ্লাই এর প্রতি রিপ্লাই 70টা হয়েছে। না সেটা হয়নি, কিন্তু ওই জয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, তোমার ফার্স্ট রিপ্লাই এর প্রতি রিপ্লাইতে 70 খানা কমেন্ট হয়েছে। বাবা, না আমি 5-7টা দেখেছিলাম, তারপরে আর দেখি, মানে বেশি হ্যাঁ আসতে থাকলে আমি ওই পোস্টের নোটিফিকেশন অফ করে দিই। তো হ্যাঁ, তারপর কালকে দেখলাম একটা বিশাল বড় পোস্ট, বা মানে ওটা লিখতে তোমার কতটা টাইম লেগেছে আমি যদি এটা জানতে, তুমি এত বড় পোস্ট তোমাকে লিখতে দেখিনি কখনো। আমি তো বই এত বড়ই লিখি। ওটা মানে এত লিখতে, বড়, মানে লিখে পুরো কারেক্ট করে প্রসেসটা করতে, মানে ভাবা লেখা 12টা 10 প্রসেসটা। থেকে 1টা 10-এর মধ্যে, তার মধ্যে আমি 1টা 20, হ্যাঁ 12টা 10 থেকে 1টা 20-র মধ্যে ধর। তার মধ্যে আমি আশ্বিনের ভিডিওটাও দেখেছি, ঠিক আছে, আরেকটা জানি কি দেখেছি। বুঝতে পেরেছি। আর তোকে টেন্ডেন্স থাকে যে বাংলাতেই পুরোটা লিখতে হবে, মানে ইংলিশ ওয়ার্ড থাকলেও বাংলাতেই লিখতে হবে, মানে তুমি লেখাটা লেখো কি করে সেটা জিজ্ঞেস করার ইচ্ছে। হ্যাঁ, চেষ্টা করি বাংলায় লিখতে, মানে বাংলা স্ক্রিপ্টে লিখতে। তার একটা কারণ দেখি। কারণ হচ্ছে ওই আর কি, যে একটা অ্যাক্সেসিবল করা, যদিও ভাষাটা ইংরেজি, কিন্তু যেহেতু আমরা এখন ইংরেজি শব্দগুলো শুনতে পাই, এবং আমি খানিকটা আলংকারিক ভাবেই ওই শব্দগুলোকে ব্যবহার করি, না হলে আমি ইংরেজি ব্যবহার করতে চাই না। হ্যাঁ, কিছু আলংকারিক এবং রেডি ইউজ হয় প্রতিদিন এরকম শব্দই আমি ইউজ করি, লাইক দ্যাটস ইট, তারপরে অ্যাজ ফার অ্যাজ, বা এই ধরনের কিছু উম, সবার জানা গোছের ব্যাপার আর কি। মানে অ্যাটলিস্ট আমার যারা টার্গেট অডিয়েন্স হতে পারে ওই লেখাটা, তাদের জানা, হুম। সেইটাকে ইউজ করি। আহ, না, আমার একটু পপুলার করার জন্য ধন্যবাদ, যাই হোক। ওকে পপুলার করার জন্য। আগের পোস্টটাতে তো লিখেছিলাম, তুমি দেখোনি যে যেটা ছবিতে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বাদ দে, সে তো হবে, মানে ওইসব তো অনেকদিন ধরে অনেকগুলো বিষয় নিয়ে লেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু লিখতে, মানে লেখার না, গুরুত্ব মনে আমায় হয়েছিল, ট্যাগ করেছো তাই জন্য বললাম, মানে লেখার ট্যাগ করতে গুরুত্ব, বলেছিলাম বটে, তাই জন্যই বললাম। হ্যাঁ, সেই জন্যই করেছি। আহ, লেখার অনেকগুলো লেখাই মনে হচ্ছিল লেখা উচিত, এটা নিয়ে লেখা উচিত, ওটা নিয়ে লেখা উচিত, কিন্তু ঠিক ভাল লাগছিল না লিখতে। কালকে খানিকটা জোর করেই গায়ের জোরে লিখলাম। হুম। অনেক বড় মনে হচ্ছে, আমি তো এরকমই লিখি। না, তুমি তোমার মানে হয়তো তুমি অনেক প্যারা প্যারা গুলো মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা দিয়েছো বলে লেখাটা অনেকটা বড়, মানে ওই আর কি। আমি তো স্ক্রোল করছিলাম, স্ক্রোল করে দিই, শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। বলছে, ও আচ্ছা, না অতটা বড় লেখা না। আর অনেকবার স্ক্রোল করতে হচ্ছে, 4-5 বার স্ক্রোল করেছি পুরো ট্যাবটাকে। ওই জন্য তো গরুর রচনা। হ্যাঁ। যাক গে, গরুর রচনা ভালো লাগলো। হ্যাঁ, ভালোই লাগে তোমার লেখা থেকে। হুম, কিন্তু ওই মানে এটার ইমপ্লিকেশন কেউ পড়বে না, না 2-5 জন হয়তো পড়লেও পড়তে পারে। মানে তাও আমিও পড়ি না খুব একটা, মানে এত বড় লেখা দেখেছি, মানে তোমার লেখা হয়েছে একটু পড়ছিলাম, অনেকে লিখে দেখেছি এরকম বড় বড়। হ্যাঁ, ওটাই ব্যাপার না, যে ফেস ভ্যালুতে পড়ছিস তুই আসলে। হ্যাঁ হ্যাঁ। তো যা বেশিরভাগ কেসের লোকের ক্ষেত্রেই ফেসটা নেই। হ্যাঁ, তো তারা আম, পড়বে না আর কি, সেটাই স্বাভাবিক। আমি প্রথমে পড়ি তো, যদি দেখি যে আমার মানে ভালো লাগছে না তো, ঠিক আছে পড়ি না ওটা। হুম, ঠিক ঠিক ঠিক। যাক গে, এর আগেও একটা বড় লেখা লিখেছিলাম এই টিম বাবা কুমার ইয়েকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জানি সেটা, যখন ওই টেস্টে জিতলাম, মানে তাই তো আমি পড়ে ওইটার সাথে লিঙ্ক করতে পারছিলাম, তখনও লিখেছিল এই আর কি। হুম হুম, ঠিক ঠিক, যাই হোক, আমরা আবার পড়ে আসি। সমলেট হয়ে গেছে, ইটার রিয়াকশন।
একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এবার আমি just জিজ্ঞেস করি যে ক্যাচ মি আপ বললে কি দেয়। কি কি? দাঁড়াও, এআই এআই। তুমিও কি দেখতে পাবে নাকি আমি একা দেখতে পাবো? না না, ওটা তোর জন্য। আচ্ছা, বলছে বেস্ট অন, যাক যাক করো, হয়ে গেল, নামছে না কেন? হ্যাঁ, বলছে বেস্ট অন দ্য মিটিং ট্রান্সক্রিপ্ট, বলছে কৌশিক টিউশন সেন্টার বিটুইন কৌশিক অ্যান্ড এটা সুভদ্রার তো দাদা ডিসকাশন। নাম দিয়েছে। হুম। তাই? আচ্ছা। The discussion seems to cover several topics. The conversation touches on chemistry concept, including discussion about carbocations and stability. There is also significant portion discussing film industry matters, where Kaushik Ohabaka talks about the film production system, censorship certificates, and the need to be bold and have the right attitude when dealing with the system. He mentions something about being complicit in the system and discusses directors and their approach to filmmaking. They also discuss various practical matters, including notification processors and accessibility issues. Towards the end, there's mention of schools inequality and internet related topics. However, much of the transcript contain mixed language and unclear audio transcription, making it difficult to capture all the specific details of what was discussed. The main theme appeared to be educational content, like chemistry, mixed with broader discussion about media system and social issues. চলো। অনেক কিছু তো বলে দিল। না, আমরা অনেক কিছু বলেছি তো, ওকেও তো বলতে হবে, নাকি বলতে হবে না? সামারি শুরু হ্যাঁ, করে যাই দিল। হোক। বাংলা বোঝে? হ্যাঁ, কি কি? বাংলা বোঝে দেখতে তাহলে। যাক করা, বাংলা বুঝে না কেন? এখন বাংলা বোঝা কোনো ব্যাপার? তুই বুঝিস না বল সেটা। আচ্ছা হ্যাঁ, এইটার রিয়াকশন হচ্ছে টলউইন থেকে আর কি, ঠিক আছে? টলউইন থেকে আমরা যদি ক্রোমিল ক্লোরাইড দিয়ে ট্রিট করি, ক্রোমিল ক্লোরাইডের সংকেত জানিস? CrO2 জানি তো। Cl2, ঠিক আছে? Cl2। হুম। তার ক্রোমাইল সাথে ক্লোরাইড, ক্রোমি কার্বন ডাইসালফাইড দিতে হবে। সেটা তো সলভেন্ট হিসাবে, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, দিলে তাহলে পরে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। ঠিক ঠিক ঠিক। একটা ইন্টারমিডিয়েট না, অনেকগুলো ইন্টারমিডিয়েটই তৈরি হবে। আলটিমেটলি সেটা গিয়ে অ্যালডিহাইডে যাবে আর কি। হুম। হুম হুম। এই রিয়াকশনটা খুবই স্পেসিফিক রিয়াকশন, এর মেকানিজম নিয়ে মারামারি করার কোনো আমি দরকার কারণ নেই। দেখি না। তার একটা বড় কারণ হচ্ছে ইটার রিয়াকশনের মাঝের একটা স্টেপ, তোদের আমি যেটা বলেছিলাম যে থার্ড ইয়ার অব্দি না গেলে পরে, অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার অব্দি না গেলে পরে যে রিয়াকশন তোরা চোখে দেখতে পারবি না, সেই ধরনের রিয়াকশন। ইটার রিয়াকশনের মাঝের একটা স্টেপ হচ্ছে 2,3 সিগমাটোপিক রিঅ্যারেঞ্জমেন্ট, হুইচ ইজ আ পেরিসাইক্লিক রিয়াকশন। হুম ফলে হুম পেরিসাইক্লিক রিয়াকশন আমাদের এখন নেই, আমাদের মাথা ব্যথাও নাই, ঠিক আছে? হুম। হুম, তো জাস্ট ইটার রিয়াকশনটা না মাথায় রাখবি, রিয়েজেন্টটা টলুইন থেকে কোথাও যদি কনভার্ট করতে দেয় তাহলে করে দিবি। ওকে। ঠিক কৌশিক আছে, দেখ, কথা বলবো? হ্যাঁ বল, একটা কেন? বলছি যে আজকে 1:30 অব্দি পড়াও না, বুধবার আধা ঘন্টা এক্সট্রা পড়িয়ে দিও। বুধবার কখন? বুধবার যখন পড়া। বুধবার যখন পড়া, কখন পড়া? বুধবার পড়া নেই। বুধবার পড়া আছে। বুধবার আধা ঘন্টা এক্সট্রা পড়াটা মুশকিলই আছে। ঠিক আছে, আমি করে নেবো। কখন পড়া, আরে সেটা তো আমি জানি না, মানে সকালে পড়া, বুধবার তো তোরা সকালে ওই বললি হবে না না কি সব অর্পিতার। বলছিস না আগের দিন। বুধবার কি অর্পিতা সকালে পড়াটা থাকবে? না, নেই। ও আচ্ছা, তাহলে তাহলে হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। বাবা, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড আমরা তৈরি করে ফেললাম। তো আমি জাস্ট এখান থেকে আর দু চারটে, ও 1:30 অব্দি তো বললোই, ফলে এখনো 12 মিনিট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিটোনের ক্ষেত্রে অ্যারোমেটিক কিটোন তৈরি করার কি পদ্ধতি আছে, ঠিক আছে? হ্যাঁ,
মানে আজকের ক্লাসটা যেটা হলো সেটা হচ্ছে মূলত আজকের কতগুলো কিন্তু স্পেশাল না না, কোয়েশ্চেন। বলছি আমাদের কিন্তু আরেকটা আরেকটা এক্সট্রা ক্লাস করার কথা, মানে জাস্ট বলছি কারণ আরে আমার তোরা আমি তো। যদি করতে পারিস তোরা বলবি, আমি মোস্টলি হুম তো হুম হুম করিয়ে দিই, ঠিক আছে। হুম হুম। কিন্তু ক্লাস করার সাথে সাথে একটুখানি পড়াশোনাও করিস, ওইটা এক্সট্রাটা ভাবিস না কেন আমি জানি না, ঠিক আছে। আম, হ্যাঁ, তো এবার যদি কিটোন সিনথেসিসের কিছু স্পেশাল মেথড দেখা যায়, ঠিক আছে, তো অ্যারোমেটিক কিটোন আগে দেখি। মানে অ্যারোমেটিক কিটোন মানে এরপর আমরা সিনথেস হয়ে হয়ে গেলে রিয়াকশন পড়বো একটার সাথে আরেকটা। পরের দিন থেকে রিয়াকশন পড়বো, ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, কিটোনের জেনারেল সিনথেসিস কিন্তু আমরা অলরেডি অ্যালডিহাইড এর সঙ্গে সঙ্গে পড়তে পড়তে এসেছি, ওগুলো নিজেরা আইসোলেট করবি, বুঝতে না পারলে জিজ্ঞেস করবি, মানে মোস্টলি ক্লাসে না করার চেষ্টা করবি, পার্সোনালি জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে। আম, কারণ আমরা যখনই কোনো একটা অ্যালডিহাইড সিনথেসিস পড়েছি, যেমন আগের দিনই পড়লাম গ্যাটারম্যান, হ্যাঁ গ্যাটারম্যান কক পড়লাম, গ্যাটারম্যান কক পড়তে গিয়ে আমরা কি নিয়েছিলাম, যে HCN প্লাস HCl, হুম হুম তাই না? না সরি, হুম। গ্যাটারম্যান কক হচ্ছে মানে গ্যাটারম্যান হচ্ছে HCN প্লাস, এলসিএলসি, এলসিএলসি সাথে সিও দুটোই সিউ টু দুটোই সিও টু। দুটোই মানে বেসিক্যালি আমরা যখন গ্যাটারম্যান কজ করছিলাম তখন আমরা নিয়েছিলাম হচ্ছে ফরমাইল ক্লোরাইড আর কি, ঠিক আছে, মানে এইচ হুম 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 টিওসিএল, সেটার সঙ্গে এলসিএলসি দিয়ে একটা ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন টাইপ রিঅ্যাকশন করেছিলাম। হুম আর যদি সত্যি ফিডেল ক্রাফট একদম কোট আনকোট ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনই করতাম, তাহলে করেসপন্ডিং কিটোনটা তৈরি হতো। তার মানে একটা স্টেপ হচ্ছে এফসি অ্যাসাইলেশন, যেটা কি, যেটা বেসিক্যালি হচ্ছে আমরা অ্যারোমেটিক নিউক্লিয়াস নেব, তার মধ্যে দেব হচ্ছে RCOCl 2 নম্বর, AlCl, হচ্ছে 2 নম্বর না, এটা তো একই রিয়েকশন, AlCl3 1.1 ইকুইভ্যালেন্ট, এটা দিলে কি হবে, AlCl3 এইটাকে অ্যাকসেপ্ট করে নেবে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে এখান থেকে বেসিক্যালি একটা RCO প্লাস তৈরি হবে। নাও বেসিক্যালি এইখান থেকে একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে এখানে, ঠিক আছে, হলে আমরা হুম। করেসপন্ডিং প্রথমে এটা পাবো, সরি, CORH প্লাস এটা পাবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই এইচটা কোলাপস করে যাবে, করে অ্যারোমেটিসিটি রিগেইন করে নেবে, ঠিক আছে, তাহলে আমরা করেসপন্ডিং কিটোনটা পাবো। হুম। এটা হচ্ছে এফসি অ্যাসাইলেশন, যেটা সিমিলার টু গ্যাটারম্যান কক। আর হুম। গ্যাটারম্যান, শুধু গ্যাটারম্যানের সিমিলার রিয়াকশন কি, শুধু গ্যাটারম্যানে আমরা দেখেছিলাম যে HCN HCl দিয়ে আমরা প্রথমে একটা ইমিডো ফরমাইল ক্লোরাইড তৈরি করে নিই, হুইচ ইজ সিমিলার টু ফরমাইল ক্লোরাইড, দেন সেখানে এলসিএল দিয়ে আমরা একটা আবার অ্যালডিহাইড সিনথেসিস করি। তো গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস যেমন ইয়ের ক্ষেত্রে হয়, কি বলে, অ্যালডিহাইড সিনথেসিস করার ক্ষেত্রে হয়, সেরকম কিন্তু গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস তোর কিটোন তৈরি করার ক্ষেত্রেও করা যেতে পারে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে মনে আছে? মানে গেটারম্যান কি 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 করতে হবে? কিচ্ছু করতে হবে না। আরে গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিসের ক্ষেত্রে আমরা মনে নেই, ছাড়া আমি বলেছি, গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস যখন আমি করছিলাম তখন HCN প্লাস HCl নিচ্ছিলাম, নিয়ে একটা হ্যাঁ এইচ, হ্যাঁ হ্যাঁ তাই না, হ্যাঁ ওখানে হ্যাঁ একটা হ্যাঁ, মানে তখন ওখানে ইমিডোফর্মাইল ইমিডো ফরমাইল ক্লোরাইড হচ্ছিল। হচ্ছিল, দিয়ে আমরা ট্রিট করছিলাম হচ্ছে ইয়ের সাথে, হ্যাঁ তোর, হ্যাঁ হ্যাঁ। হুম, ওই তো এর বদলে যদি এলসিএলসির আমি সাথে HCN এর বদলে কোনো একটা RCN নিই, তাহলে করেসপন্ডিং একটা R গ্রুপ হ্যাঁ কিটোনটা ওয়ালা পেয়ে যাবো, হ্যাঁ। ইমিডোফর্মাইল তৈরি হবে। আর গুলো ভালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিটোনটা চলে আসবে। হুম। sorry, সিনথেসিস থেকে কি, সিনথেসিস থেকে কি এরকম ধরনের প্রশ্ন দিতে পারে যে এইটা সিনথেসিস করে দেখাও, মানে এই পদ্ধতিতে? তোদের অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন, আবারও বলছি, আগেও বলেছি, 3-4 ধরনের কোশ্চেন হতে পারে। 1 নম্বর হচ্ছে মানে পিওর অর্গানিক পার্টটা থেকে, ঠিক আছে, তো তোদের তো এবার পিওর অর্গানিকই আছে, ঠিক আছে। আহ, আরে হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি শুধু সিনথেসিস থেকে জানতে চাইছি যে যে পার্টটা দিয়ে ওরম পড়িয়েছে। ভাবে আসবে না সিনথেসিস করে দেখাও,
তুই ওল্ড কোশ্চেন দেখলেও তুই বুঝতে পারবি, বাট আমি আবারও বলে দিচ্ছি, বেসিক টাইপ অফ প্রশ্ন হচ্ছে যে কোনো একটা নেম রিয়াকশন সম্পর্কে টিকা লিখতে দিতে পারে, ঠিক আছে? মানে যে লাইক, এরকম মানে 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 ধরো এই যে ধরো রাইম অ্যান্ড টাইমার নিয়ে ধরো লিখতে দিল, তাহলে আমাকে হুম হুম, লিখতে হবে। হ্যাঁ লিখতে কি হবে, লিখতে ঠিক হবে? আছে, যত কি কি লিখতে হবে একটু বলো। রিয়াকশনের বেসিক রিপ্রেজেন্টেশন, রিয়াকশনের কি হচ্ছে সেটা বলতে হবে, কোনো সাটেল নুয়ান্স থাকলে বলতে হবে যে এটা এই ধরনের ক্ষেত্রে ভালো হয়, এর ক্ষেত্রে হয় না, এই তার লিমিটেশন, ঠিক আছে? এই এই ধরনের জিনিস বলতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোর এরপরে যেমন রিয়াকশন পড়তে গেলেই দেখবি অ্যালডল রিয়াকশন আসবে, ক্যানিজারও আসবে, টিশেন কোথা আসবে, ঠিক আছে? এই রিয়াকশন গুলো দিয়ে বেশি টিকা দেয়, ঠিক আছে, ক্রস ক্যানিজারো রিয়াকশন এন্ড অল দ্যাট, এটা দিতে পারে। আর এই যত রিয়াকশন তুই পড়বি সেই সব সব রিয়াকশনের মধ্যে থেকে আইদার কনভার্সন অর ট্রান্সফরমেশন এর প্রশ্ন আসতে পারে। কনভার্সন বলতে আমি যেটাকে আইডেন্টিফাই করছি, দুটো একই জিনিস, যে ক্ষেত্রে তোকে একটা মলিকুল দিয়ে দেবে, রিয়েজেন্ট দিয়ে দেবে, প্রোডাক্ট কি হবে লিখতে হবে। আরেকটা হচ্ছে যে একটা মলিকুল দিয়ে দেবে, আরেকটা মলিকুল দিয়ে দেবে, বলবে এটার থেকে এটা তৈরি করে দেখাও, ঠিক আছে? আচ্ছা সো আচ্ছা। মানে ওটা তার কি জন্য এই বেসিক্যালি পুরো জ্ঞানটা তোর লাগবে। রিয়েজেন্টটা চাইবে আমাকে, যে মানে কোন পদ্ধতিতে ঘটবে সেই তার রিয়েজেন্ট। হ্যাঁ, দ্যাট না, সেটা কিন্তু সবসময় সিঙ্গেল স্টেপ নাও হতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম। হুম, তো পিক মানে মানে এইখানেই, মেজর জায়গা থেকে। হ্যাঁ মানে বল এই বল। এই এইখানেই ওই গ্যাটারম্যানে অ্যালডিহাইড বললো যে ওই এইচসিএল নিয়ে দিলে, বললো যে অ্যালডিহাইডটা তৈরি তৈরি করে দেখাচ্ছে। তখন আমাকে প্রথমে ইমিডোফর্মাইল ক্লোরাইডটা তৈরি করে তারপরে ওটার সাথে ওটা না, করাতে ওরম হবে। দেবে না, ওই রকম দেবে না, কারণ এখানে আরসিএন এইচসিএল যে রিয়াকশনটা করছে এটা কিন্তু আরসিএনটা কিন্তু প্রিকারসর নয়, আরসিএনটা অ্যাজ এ রিয়েজেন্ট ইউজ হচ্ছে, ঠিক আছে? তোকে দিতে পারে বেনজিন থেকে এটা তৈরি করে দাও, লাইক হ্যাঁ বেনজিন বেনজিন। থেকে, বেনজিন থেকে থেকে বেনজিন মানে বেনজিন অ্যালডিহাইডটা। ধর বললো বেনজিন আছে, তোকে এরকম দিয়ে দিল, এটা থেকে বেনজোফেনন তৈরি করো, ঠিক আছে? এটা তৈরি করো। ওরে বাবা, ওটা কি রেখেছে, সি তো নাকি ডবল বন্ডেডও? ডবল বন্ডেড? ডবল বন্ড, হ্যাঁ, এটা তৈরি করো। এটা একটা কিটোন তো। হ্যাঁ হ্যাঁ। তাই কি করে তৈরি করবো? আহ মানে একটাই পদ্ধতি থাকবে? আরে তুই একটা বল বাবা আগে, তারপরে পাঁচটা থাকলে পাঁচটা বলবি পরে। কি করে করবো? এইটা ঠিক করবো, গ্যাটারম্যানটা কি? হ্যাঁ, গ্যাটারম্যান দিয়ে কিভাবে করবো? কিভাবে করবো? ওই তো আরসিএন এর সাথে এইচসিএল যেটা করিয়েছো ওইটাই করবো। আর্সেন এর সাথে। এইচসিএল বিক্রিয়া ঘটাবো। আচ্ছা, তো না ঘটালাম। না, এইচসিএল ঘটালাম। উম, ঠিক আছে, ভাবি, সেটা হোমওয়ার্ক থাকলো। এর নামটা একটু লিখে দাও না, মানে এই মানে মলিকুলের নামগুলো। যাতে জিবিটিতে সার্চ করা যায়। না আমি তো নাম বানিয়ে নিতে পারবো। ঠিক আছে। তো বানাস। পুরো মুছে গেল সব। এটা হোমওয়ার্ক হলো। হুম। লাস্ট রিয়াকশন, না লাস্ট টু রিয়াকশন, ঠিক আছে? আর বাকি মেথড গুলো। প্লিজ পরের দিন পড়িও, গুলিয়ে যাচ্ছে সব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুটো জিনিস বাকি থাকলো, আমরা লিখে রাখি সেটা। একটা হচ্ছে যে তোর কি বলে, এনপিভি আর ইয়েটা একই রিয়াকশন দুটো, ঠিক আছে? ওপেন নোয়ার এমপিভি। কিটোন প্রস্তুতিতে তো অনেকগুলো আছে, সবগুলো পড়াবে না নাকি, মানে সব পড়ে নিলে হবে? পড়ানো হয়ে গেছে, সব পড়ানো হয়ে গেছে। পিনাকল, পিনাকোনল। পিনাকেল আছে, ফিডেল কাপস তো হয়ে গেল। পিনাকেল না পাই, রে, ওটা পাইনাপেল বলিস নি, ভাগ্য ভালো। আরে পিনাকলই তো আছে, তা পিনাকেল বললে কি অসুবিধা? পিনাকল, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, পিনাকল হ্যাঁ। আছে, পিনাকেল এক জিনিস, আর আরেকটা হচ্ছে প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। প্রাইস প্রাইস বিন্যাস আছে, ঠিক হ্যাঁ। আছে, এই তিনটে বলতে হবে। তো
এই এগুলোর তিনটে খানিকটা মেকানিজম আছে বলা, খানিকটা। ভালো, ভালো, ভালো। অ্যালকাইনের হাইড্রেশন, এইটা অনেকটা বলা আছে দেখছি। অ্যালকাইনে হাইড্রেশন বলে দিয়েছি তো আগের দিন। হ্যাঁ, না না, আমি ওটাই বলছি, এই কিটোনের ক্ষেত্রে এইটা অনেকটা বলা আছে। সব বলে দেওয়া হয়েছে, সেফ এই তিনটে বলে দিতে হবে পরের দিন। প্রথম 20-25 মিনিট এইটা লাগবে এই তিনটে বলতে। তারপরে আহ আমরা চলে যাব অ্যালডিহাইডের রিয়াকশনে। হ্যাঁ, তার আগে একটু অ্যালডিহাইড ব্যাপারটা যা পড়া হলো এটা একটু পড়ে টরে আসিস, ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, পড়ে আছে পড়ে আছে। হ্যাঁ, ভালো করে আচ্ছা, পারলে পরের দিন আর ক্লাস, দুটো দিন পারলে পরের দিন। যদি পারিস আজকের পর থেকে এমনি পড়তে টড়তে তো যাবি, কিন্তু মানে সেগুলো আর বলছি না, আমি বলছি যে অন্য পড়া যদি কখনো কখনো আমরা করি না, যে একজন স্যারের পরীক্ষা আছে তো হ্যাঁ, ওই অন্য পড়াটা বেশি ভালো পড়াগুলো করতে একটু হবে অন্য নালিফাই পড়া। করে ওটা। তো পারলে বুধবার দিন অ্যালডিহাইডের রিয়াকশন পড়তে আসার আগে এই বেসিক অর্গানিকের সঙ্গে অ্যালডিহাইড নিয়ে এতদিন যা কচকচ করা হলো, অ্যালডিহাইড কিটোন, হ্যাঁ, এই সমস্তটা হ্যাঁ, ওগুলো দেখবেন। আজকে থেকে, আজকে সোমবার, এখন দুপুর 2টো বাজে, দুপুর আমার 2টো সরস্বতী থেকে। কালকে আমাকে স্কুল যেতে হবে, এটাই সমস্যা, যাই হোক। তো সে স্কুলে যা না, যেখানে যেতে হবে সেখানে যা, কিন্তু পড়াশোনার একটা হিউজ অ্যামাউন্ট। আর স্কুলে গেলেও তো অর্ধেক সময় তুই ফাঁকাই থাকিস। আর স্কুলে গেলে পড়া মুশকিল হয়ে পড়ে, মানে ওই, মানে প্র্যাকটিস করাটা যায়, কিন্তু ওই থিওরি বসে বসে পড়াটা মুশকিল, চাপের থাকে। আচ্ছা, ঠিক আছে, সে যেটা সুবিধা হয় করিস। হুম। আচ্ছা, পরের ঠিক দিনের আছে, পড়া 10টা টাইম থাকবে, 10টা 15 স্টার্ট হবে, ঠিক আছে? আমি বলে দিলাম, আমি লিখে দেবো, তারপর বলে দিলাম। 10টায় স্টার্ট হবে? 10টা 15-তে স্টার্ট হবে, ঠিক আছে? এত সকালে কেন? 3 ঘন্টা পড়তে হবে তো। আচ্ছা, 1টা 15 বেজে যাবে, আমাকে আমার 1:30টার মধ্যে ওখান থেকে বেরোতে লাগবে, সাড়ে 5টা ট্রেন দশটায় ধরে। রাখ, আমি ট্রেন পাবো না 1টা 15-তে। 1টা 15-তে ট্রেন না ছাড়তে ছাড়তে, আমি সেই অনুযায়ী লিখেছি, 1:30টা বাজবে ছাড়তে ছাড়তে, তোর 1টা 50-এ ট্রেন থাকে। তো 10:30টায় রাখলে কি সমস্যা? 10:30 রাখলে, পরে 10:30 রাখলে 10:30টায় আচ্ছা ঠিক আছে, 10:30। মানে তাহলে দশটা দশটা পনেরো পনেরো সাড়ে 10টা। 10টা 15 হ্যাঁ রিপোর্টিং হ্যাঁ, টাইম। 10টা 15 স্কেডিউল টাইম 10:30টার মধ্যে স্টার্ট হবে। ঠিক আছে, কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা পাঠিয়ে দিও। দি-